নমস্কার। আজকের আরেকটি গুরুত্বপূর্ণ লাইভে আপনাদের স্বাগত জানাই। এই লাইভের মূল বিষয় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অভিষেক এবং তার এ যাবৎ ঘোষিত কর্মসূচি এবং কার্যকলাপ সমগ্র বিশ্ব তথা আমাদের দেশ ভারতবর্ষের ওপর কী প্রভাব ফেলতে চলেছে সেই বিষয়ে আলোচনা। প্রথমেই জানান যে শোনা যাচ্ছে কি না। এছাড়াও এই লাইভে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হবে। আপনারা জানেন যে একটি বিষয় থেকে আরও গুরুত্বপূর্ণ বিষয়ে আমি চলে যাই কখনো কখনো, তাই আমার লাইভ একটু দীর্ঘ হয়। তবু আমার সহযোদ্ধা পাঠকেরা যারা জানতে বুঝতে চান তারা শোনেন এবং ছড়িয়ে দেন। তো আমি ধরে নিচ্ছি যে আমার লাইভ, আমার কণ্ঠস্বর আপনাদের কাছে পৌঁছচ্ছে। এটা ধরে নিয়েই আমি লাইভ চালিয়ে যাচ্ছে, কন্টিনিউ করছে। আজকের এই লাইভের এই যে দিন, এই দিনটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন 23শে জানুয়ারি আমাদের প্রিয় নেতাজির জন্মদিন, নেতাজি সুভাষচন্দ্র। বাঙালিদের মধ্যে বীরের অভাব একসময় খুব একটা ছিল না, কিন্তু আমরা জানি যে আধুনিক ভারতবর্ষে এই বীরত্ব সত্যিই দুর্লভ। বীরত্ব কাকে বলে? হিন্দি সিনেমার হিরো, হিরো শব্দটাকে আমরা তো সেই জায়গাতে আমরা নিয়ে গিয়েছি, ওরা নিয়ে গেছে, আমরা তার সঙ্গে হাত ধরেছি। আমরা বিশ্বাস করেছি 5 তলা 10 তলা 20 তলা বাড়ি থেকে লাফ মেরে নায়িকাকে বা সুন্দরী নায়িকাকে উদ্ধার করা, সেটাই হচ্ছে হিরোইজম, সেটাই হচ্ছে বীরত্ব সংক্ষেপে। তো নেতাজিকে আপনারা কেন শ্রদ্ধা করেন বলুন তো? আমরা কেন শ্রদ্ধা করি? রক্ত মাংসের মানুষটা? না, ভাবনা তিনি ভেবেছিলেন এবং আমাদের ভাবিয়েছিলেন, তাই তার মৃত্যুর পরেও তিনি জীবিত আমাদের কাছে, তাই তো? আমরা ভাবতে চাই, উনি ভাবাতে চেয়েছিলেন এবং ভাবনাতেই সীমাবদ্ধ থাকেননি, তিনি পথে নেমেছিলেন, উদ্যোগী হয়েছিলেন। একটা স্বপ্নকে সাকার করবার জন্য দেশ থেকে দেশান্তরে তিনি ঘুরে বেরিয়েছেন, কোনো ভয়ে, কোনো প্যানিকে, কোনো আক্রমণে বিচলিত হননি। তিনিই তো নেতাজি। আজ তার জন্মদিন এবং এই জন্মদিন উপলক্ষে আমরা খুবই গর্বিত যে তাঁকে আমরা মননে ধরে আমরা আমাদের প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। নেতাজি মানেই তো প্রতিবাদ। আর এই প্রতিবাদ কিন্তু প্রথমেই ফরওয়ার্ড ব্লক গঠন করে তৈরি হয়নি, বা প্রথমেই তিনি রাতারাতি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়ে ওঠেননি। এই প্রতিবাদটা শুরু হয়েছিল অনেক আগে, ছাত্রাবস্থায়, যখন তিনি তরুণ প্রেসিডেন্সি কলেজের ছাত্র। সেখানে তিনি ওটেন সাহেবকে, এক অধ্যাপক, তিনি ভারতীয় ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন, সে বিশ্রী অবস্থা। সুভাষচন্দ্র প্রতিবাদে সামিল হয়েছিলেন, পুরোভাগে ছিলেন এবং ওটেন সাহেবকে তিনি আঘাত করেছিলেন। সেই কারণে তাকে প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কারও করা হয়েছিল। এই তো যাত্রা শুরু হলো, একটি বীজ বপিত হলো তার মধ্যে, এবং সেইখান থেকেই ক্রমে ক্রমে মহিরু হয়ে ওঠা। তিনি ধারণ করেছিলেন সেই প্রতিবাদ।
মরে যেতে দেননি। তিনি উপলব্ধি করেছিলেন তার এই ছোট্ট প্রতিবাদ, অবশ্যই মাইক্রো স্কেলে প্রতিবাদ ছিল সেটা, কিন্তু সেইটা পরবর্তীকালে মহিরু হয়ে উঠেছিল। এবং আমরা নেতাজি বলতে আমরা যা বোঝে, নেতাজি মানে আমরা একজনকেই বোঝে, তাকে আমরা পেয়েছিলাম। 1816 খ্রিস্টাব্দের ঘটনা যদ্দূর আমার মনে পড়ছে, সেই নেতাজিকে ধারণ করেই, রক্ত মাংসের নেতাজি নয়, প্রতিবাদ ভাবনার নেতাজি, যা আমার ছোটবেলায় আমার মধ্যে প্রথিত হয়েছে। নেতাজি কি অধ্যাত্মবাদী ছিলেন না? তিনি তো বিবেকানন্দকে পছন্দ করতেন। বিবেকানন্দকে তিনি ভূয়সী প্রশংসা করেছেন তার ভাবনার জন্য। অরবিন্দ ঘোষকেও তিনি পড়েছেন, তার প্রিয় ছিল। যদি বলা হয় কোন ভারতীয়দের কাছ থেকে তিনি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন সেই সময়ে দাঁড়িয়ে, অবশ্যই বিবেকানন্দ এবং অরবিন্দ ঘোষের নাম প্রথমেই আসবে। অধ্যাত্মবাদকে ধারণ করেও সক্রিয় ভূমিকা নেওয়া যায় লড়াইয়ে, প্রতিবাদে, তার প্রমাণ নেতাজি সুভাষচন্দ্র। কিন্তু আমি খুব দুঃখিত হই যখন দেখি আমাদের মধ্যে অনেকেই, আমাদের সমসাময়িক সময়ে আমরা দেখি অনেক মানুষ অধ্যাত্মবাদকে কেন্দ্র করে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন। এটা খুব চিন্তার বিষয়, উদ্বেগের বিষয়। অধ্যাত্মবাদ আমাকে তো সক্রিয় করে। অধ্যাত্মবাদী হওয়া মানে নিষ্ক্রিয় হয়ে যাওয়া নয়, মানে ফেটালিস্ট হয়ে যাওয়া নয়, নিয়তির ওপর সব কিছু ছেড়ে দেওয়া নয়, কর্মযোগী হয়ে ওঠা, কর্মযোগ যা তিনি পালন করে গেছেন। আর এই কর্মযোগের আহ্বান হিসেবেই আমি বারবার করে বলছি, এখনও আমরা কিন্তু কিছুই দেখিনি। মার্কিন যুক্তরাষ্ট্রে যা ঘটতে চলেছে আগামীতে, যা আপনাদের কাছে অনেকেরই অভাবনীয়, যদিও আমি বহু আগেই বলেছি। প্রস্তুত থাকুন। আমাদের দেশেও যা ঘটতে চলেছে আমি বলবো, আজকের ভিডিওতে বলবো সম্ভাব্য কী কী ঘটতে চলেছে। তবে ভয় পাবেন না, মানসিক প্রস্তুতির জন্যই আমি বলি, যাতে করে লড়াইটা আরও ঠিকঠাক আমরা করতে পারি। আমি তা আবার আহ্বান রাখছি, কলকাতা বইমেলায় 148 নম্বর স্টল, গেট নাম্বার 2। আমি প্রতিদিন থাকবো, প্রথম দিন বাদ দিয়ে। বই সংগ্রহ করুন না করুন সেটা বড় কথা নয়, এটা মিলনের জায়গা, ভাবনা আদান প্রদানের জায়গা। যারা বই নিয়েছেন ইতিমধ্যে তারাও আসুন, কাছাকাছি থাকলে সম্ভব হলে। কারণ গ্রিগরি রাসপুটিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমি ভালো করে কথাই বলতে পারিনি। আমি পুরোটাই আমার দায়িত্ব ছিল, এনকোয়ারিং থেকে শুরু করে সব কিছু। অনেকে এসেছিলেন, অনেক প্রশ্ন নিয়ে এসেছিলেন, সবার প্রশ্নের উত্তর ঠিক করে দিতে পারিনি, কথাই তো বলা যায়নি। তাঁরা আসুন, বই নিয়েছেন মানে আসবেন না এমন তো নয়। এখানে আমার কাছে আসুন, আমরা আরও থাকবো, অনেকেই থাকবেন, প্রতিদিনই কেউ না কেউ আসবেন। একে অপরের সাথে পরিচিত হন, প্রশ্ন করুন। কারণ লাইভে তো সবার ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেওয়া যায় না, যেটা মুখোমুখি হলে সম্ভব হয়। আমি প্রায় পুরো দিনই থাকবো আপনাদের প্রশ্ন নিয়ে, সমস্যা নিয়ে, যে বিষয়ে আমরা লড়াই করছি, বা কোনো পন্থা নিয়ে কিভাবে এগোবেন, কিভাবে এগোনো যায়। স্মার্ট মিটারের ব্যাপারটা আমাদের রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আগামীতে আরও বড় আকার নেবে। মাস পিটিশন করছেন অনেকেই আমাদের সহযোদ্ধারা, খুব ভালো লাগছে। তো এই মাস পিটিশনের ব্যাপারেও আপনারা প্রশ্ন করুন, কিভাবে করবেন, কিভাবে এগোবেন। অনেক কাজ আছে এখনও, আর এই কর্মকাণ্ডের জন্যই থাকা কলকাতা বইমেলায়। গত বছরও ছিলাম, এবছরও থাকবো, তারপরে তো গ্রামে গঞ্জে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। তাই আবার বলছি, বই যারা সংগ্রহ করতে চান তারাও আসুন, যারা করে ফেলেছেন তারাও আসুন, যারা করবেন না, কথা বলতে চান, সামর্থ্য নেই, বই পড়ার ইচ্ছে আছে, তারা অকপটে বলুন, ব্যবস্থা করব। কিন্তু আসুন।
আগামীতে যে পরিস্থিতি ঘটতে চলেছে, এইভাবে সমবেত হওয়ার সুযোগ আগামীতে কতটা থাকবে সে বিষয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। যেভাবে সমগ্র বিশ্বজুড়ে এই প্যান্ডেমিক লকডাউন তথা এই ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া বা করোনা অমৃতের, শুধু তাই নয়, সমগ্র ভ্যাকসিন ব্যাপারটাই এখন খলনায়ক হয়ে যাচ্ছে সমগ্র বিশ্বজুড়ে। সেই অবস্থায় তোর একটা পাল্টা কোনো ডিসিশন নেবেই। তবে সেটা এখনও দেরি আছে। যতক্ষণ পর্যন্ত সুযোগ আছে, আসুন আমরা একে অপরের সাথে মিলিত হই, মুখোমুখি কথা বলি। যারা আমাকে অপছন্দ করেন, নিন্দুক বা অন্যরকমভাবে দেখেন, তারাও স্বাগত। আসুন, প্রশ্ন করুন, আমাকে প্রশ্ন মানে বেদ্ধ করুন, স্বাগত জানাই আপনাদের। ফেসবুকে ফেক প্রোফাইল থেকে ব্যক্তি আক্রমণ না করে বা বিভিন্ন রকম কার্যকলাপ না করে আসুন, মুখোমুখি আসুন। আপনাদের অভিযোগ, আপনাদের আমার সম্পর্কে যা ধারণা বা যা কিছু মুখোমুখি বলুন, কোনো সমস্যা নেই। সবাইকেই স্বাগত জানাই। আবার বলছি, সল্টলেক করুণাময় সেন্ট্রাল পার্ক সবাই চেনেন, বইমেলা যেখানে প্রতি বছর হয়। স্টল নম্বর 148, স্টলের নাম কফি হাউসের চারপাশে, 2 নম্বর গেট দিয়ে ঢুকলে সুবিধা হবে। মেট্রো, বাস থেকে শুরু করে যানবাহনের কোনো সমস্যা নেই। যদি কেউ সমস্যায় পড়েন কিভাবে কোন দিক দিয়ে আসবেন, আমাকে নির্দ্বিধায় মেসেজ বা হোয়াটসঅ্যাপ করবেন। আর একটা অনুরোধ, যারা কল করতে চাইছেন তারা আগে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে নেবেন বা মেসেজ করে নেবেন। অনেক সময় আমি ভিডিও করলে বা কোনো ঘরোয়া সভায় থাকলে ফোন কেটে দিতে বাধ্য হই, উপায় থাকে না বলে। তাদের এই কারণেই অনুরোধটি করা। এবারে সুভাষচন্দ্রকে নিয়ে দু একটি কথা বলি, আমার প্রিয় নেতাজিকে নিয়ে দু একটি কথা বলি। আমি আবার বলছি, নেতাজি মানে কিন্তু আমি রক্ত মাংসের শরীরকে বুঝি না, তার ভাবনাকে বুঝি। ঠিক যেমন করে আপনারা আমার বই সংগ্রহ করেন, আমার কথা শোনেন, পোস্ট শেয়ার করেন, দেখা করেন, প্রশ্ন করেন, সেটা রক্ত মাংসের দেবাশিস লাহা নয়। আমরা কিন্তু আমাদের ভাবনার মধ্য দিয়েই বেঁচে থাকি। নেতাজি তার ভাবনার মধ্য দিয়েই বেঁচে আছেন। তিনি সূর্য হতে পারেন, তো আমরা জোনাকিও তো আলো ছড়ায়। আমরা আমাদের সাধ্যমতো আলো ছড়াচ্ছি আমাদের চারপাশে। এটাই আমাদের পরিচয়। রক্ত মাংস একদিন বিলীন হয়ে যাবে, ছাই হয়ে যাবে, ফ্রম ডাস্ট টু ডাস্ট, তাই তো। দুঃখের কথা এটাই, যখন আমরা দেখি যে নেতাজির কর্মযোগ ব্যাপারটাকে বা তার ভাবনাকে বাদ দিয়ে, দেখবেন নেতাজির এই ভাবনাকে নিয়েই আমার কিন্তু দুটো গুরুত্বপূর্ণ লেখা আছে। অমৃতস্বপত্র প্রথম খণ্ডে আছে একটি দীর্ঘ লেখা, যেটা আমি আজকে ফেসবুকে পোস্ট করেছি। আর দ্বিতীয় খণ্ডেও শুরুতে নেতাজি মুসোলিনিকে পাশাপাশি রেখে আর একটি গুরুত্বপূর্ণ লেখা রয়েছে, যেটা আমি আজকে পোস্ট করেছি। এবং এই লেখাগুলোর মধ্য দিয়ে নেতাজির ভাবনা এবং তার ইন্ডিয়া স্ট্রাগল, তার যে আকর গ্রন্থ যেখানে তার ভাবনার প্রকাশ ঘটেছে, স্থান পেয়েছে। সেখান থেকেই গুরুত্বপূর্ণ উদ্ধৃতি দিয়ে এই লেখাগুলো আমি লিখেছি। কিন্তু বর্তমানে আমরা যা দেখি, নেতাজি চর্চা বলতে কিন্তু নেতাজির ভাবনার চর্চা, তার অ্যাক্টিভিটি, তার কর্মযোগ নিয়ে হয় না। কতিপয় মানুষ সে বিষয়ে নিশ্চয়ই ভাবেন। সিংহভাগ মানুষ কি ভাবেন? মালা দেওয়া ভাবেন, জয় হিন্দ বললেই নেতাজি হওয়া যায় মনে করেন, সেনাবাহিনীর কায়দায় স্যালুট ঠুকলেই নেতাজি হওয়া যায় মনে করেন, সন্তান সন্ততিকে আর্মি ফেটিক পরিয়ে, সেনাবাহিনীর পোশাক পরিয়ে সেলফি তোলা বা ছবি দেওয়ায় নেতাজির আদর্শকে অনুসরণ করা বলে মনে করেন। বাস্তবে কি তাই? বর্তমানে আমরা যে নেতাজিকে দেখতে পাই,
সেটা তার মূর্তিকে দেখতে পাই এবং তার ভাবনাকে মালা পরাই না, আমরা তার মূর্তিটিকে মালা পরাই, কারণ তার ভাবনাকে বোঝার মতো ক্ষমতা সাধারণ মানুষের নেই। স্বাভাবিক, তাকে দোষ দেওয়া যায় না। কিন্তু যারা নেতাজি চর্চা করেন তাদের মধ্যেও কি আছে? নেতাজি চর্চা করলে তো প্রথমেই আপনাকে পথে নামতে হবে, কর্মযোগে বিশ্বাস রাখতে হবে। আর্মচেয়ারে বসে, আরাম কেদারায় বসে আপনি নেতাজি চর্চা করেন, আপনি বুদ্ধিজীবী হতে পারেন, তাত্ত্বিক হতে পারেন। নেতাজি কি তেমন লোকই চেয়েছিলেন যে তার মৃত্যুর পরে বা তার ওই যে আবার মৃত্যু, আমি মৃত্যু কথাটা বললাম না, না হয় অন্তর্ধানের পরে, এই নিয়েও আবার অনেক আলোচনা আছে, না উনি বেঁচে আছেন, না উনি মারা গেছেন, উনি আবার ফিরে আসবেন। কি মুশকিল রে বাবা। ঠিক আছে, ভাবনাটাকে কি হচ্ছে, তিনি যেটা ভারতবর্ষের ক্ষেত্রে ভেবেছিলেন, মানুষের ক্ষেত্রে ভেবেছিলেন, সেইটাকে রূপায়ণের ক্ষেত্রে কি আছে, কি হচ্ছে? তো আপনি যদি নেতাজির গবেষক হয়ে থাকেন, সে আপনি বিশ্বাস করতেই পারেন নেতাজি ফিরে আসবেন, তিনি সূক্ষ্মদেহে জ্ঞানগঞ্জে বিরাজ করছেন, বিশ্বাস করুন, কোনো সমস্যা নেই। কিন্তু নেতাজি মানে কি তিনি এমিলি সেঙ্কলকে বিয়ে করেছিলেন কি করেননি, এই তর্ক? নেতাজি মানে কি তিনি মরে গেছেন না বেঁচে আছেন, এই তর্ক? নেতাজি মানে কি এসবই? তাহলে ভাবনাটা কোথায় গেল? তাহলে আপনি যদি করোনা আবহে নেতাজি চর্চা করে ঘরের মধ্যে স্টে হোম স্টে সেভ করতে থাকেন, প্রতিবাদে পথে না নামেন, সোচ্চার না হন, বা অন্তত আপনার বৃত্তে সোচ্চার না হন, অন্তত অনলাইনেও সোচ্চার না হন, তাহলে আমি আপনাকে কি করে বলবো আপনি নেতাজি নিয়ে চর্চা করেন? মার্জনা করবেন, নেতাজি এরকম চর্চা চাননি, তিনি চাননি। তো এইরকম প্রচুর বুদ্ধিজীবী এখন অনেক রকমের আমরা দেখতে পাচ্ছি নেতাজিকে কেন্দ্র করে, ইতিমধ্যেই তার আত্মীয় পর্যন্ত করে খাচ্ছেন, সে তো কাহিনী আপনারা জানেন, বিভিন্ন রকমের তত্ত্ব দিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাই হোক এয়ার ক্রাশের যে নেতাজির মৃত্যু হয়নি, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই, মুখার্জি কমিশন অনেক কিছু আছে, মানছি, তার মৃত্যু হয়নি তখন। কিন্তু সেইগুলো নিয়ে যদি আমরা বইয়ের পর বই লিখতে লিখি, গুমনামি গাম বাবা নেতাজি কিনা, এই নিয়ে তর্ক করতে থাকি, তাতে করে মশলা তৈরি হয়, ঠিক আছে, বই বিক্রি হয় কিছু, ঠিক আছে, কিন্তু নেতাজির যে কর্মযোগ, যে ভাবনা, প্রতিবাদ, সেইটা কেন আমরা করোনা আবহে দেখতে পেলাম না? নেতাজি যদি বেঁচে থাকতেন, কথার কথা বলছে, তাহলে কি তিনি লকডাউনকে মেনে নিতেন? এইভাবে তিনি কি ভয় পেতেন, ঘরের মধ্যে বসে থাকতেন করোনার ভয়ে? তার কি মস্তিষ্ক কাজ করতো না? এটা আসলে কি, যেটা আমরা ধরতে পেরেছি? আমাদের প্রিয় নেতাজি কি সেটা ধরতে পারতেন না? আমার দৃঢ় বিশ্বাস তিনি পারতেন, বিবেকানন্দও পারতেন, কোনো সন্দেহ নেই, পারতেন। কিন্তু আমরা কেন পারছি না? নেতাজির মৃত্যুর পরে কি ঘটল? আমরা দেখতে পেলাম নেতাজির রাজনৈতিক যে চিন্তা ভাবনা ছিল, যাকে এক কথায় এখন কেউ কেউ সুভাষবাদ বলছেন, অবশ্যই একটা বাদ তো বটে, কারণ তিনি মার্ক্সবাদী ছিলেন না, আর তিনি মুসোলিনিকে শ্রদ্ধা করতেন, মুসোলিনি থেকে তিনি অনেক কিছু নিয়েছিলেন চিন্তাভাবনা, তার মানে তিনি ফ্যাসিবাদীও ছিলেন না। তাহলে তিনি কী ছিলেন? অবশ্যই সেভাবে দেখতে গেলে সুভাষবাদী। তার মতটা এখন একান্তই তার নিজের, তিনি সংশ্লেষ ঘটিয়েছিলেন। সেখানে পরিষ্কারভাবে আমি একটি লেখাতে বলেছিলেন, তিনি সেটা উদ্ধৃতি দিয়েছে, ইন্ডিয়া স্ট্রাগল থেকেই নেওয়া, আপনারা পড়েছেন, স্বাগত সঞ্জয়, শ্রী সঞ্জয়। তিনি সংশ্লেষ করতে চেয়েছিলেন, একটা সিনথেসিস করতে চেয়েছিলেন ফ্যাসিজমের সঙ্গে কমিউনিজমের, করতে চেয়েছিলেন, এবং এই কারণেই তিনি ভারতবর্ষকে সেনা শাসনের অধীনে রাখতে চেয়েছিলেন। সেনা শাসন, ডিকটেটরশিপ কেন? যাই হোক, এ নিয়ে দীর্ঘ আলোচনার অবকাশ আছে, এই দুটো লেখাতে আমি সেটা আলোচনা করেছি সংক্ষেপে, যেগুলোর কথা বললাম। কিন্তু এখন আমরা যে নেতাজিকে পাচ্ছি, দেখতে পাচ্ছি ফরওয়ার্ড ব্লক কি হয়ে গেল, ব্র্যাকেটে মার্ক্সবাদী। বাপরে, নেতাজির নিজের হাতে গড়া দল, তিনি কংগ্রেস থেকে যখন বুঝতে পারছিলেন যে কংগ্রেস তার জন্য নয়, তার তিক্ত অভিজ্ঞতা হয়েছিল,
তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করলেন এবং সেই ফরওয়ার্ড ব্লককে দেখা যাচ্ছে, আমরা দেখতে পেলাম একটা অদ্ভুত রকমের সিংহের একখানা সিম্বল দিয়ে। ভালো কথা তো কি, মার্ক্সবাদী। নেতাজি কখনোই মার্ক্সবাদী ছিলেন না। হি ওয়াজ নেভার এ মার্কসিস্ট, ছিলেন না তিনি। তিনি হিন্দুত্ববাদীও ছিলেন না। হিন্দুত্ববাদীরা আবার তাকে হিন্দুত্ববাদী বলে প্রচার করেন, মার্ক্সবাদীরা তাকে মার্ক্সবাদী বলে প্রমোট করেন। কি মুশকিল বলুন তো। ওই যে হাইজ্যাক হয়ে যাওয়া, সেটাও নেতাজিও হাইজ্যাক হয়ে গেছেন। মানে যে যার স্বার্থ অনুযায়ী রাজনৈতিক দল তাকে নিয়ে তাদের আখের গোছাচ্ছে। সরি, he was neither a Hindutvadi nor a Marxist. He was a unique thinker. আর কি পাচ্ছি, এটা গেল মতবাদের দিক থেকে, যেটা হাইজ্যাক হয়ে গেছে। তিনি হিন্দুত্ববাদী হলে শ্যামাপ্রসাদকে এমন ধমক দিয়েছিলেন কেন, সেটা নিয়ে তো আমার লেখা রয়েছে, বলেছি বারবার করে। এবং তিনি কংগ্রেসে যখন সভাপতি ছিলেন তখন তিনি রীতিমতো আইন করেছিলেন, কোড অফ কন্ডাক্ট নিয়ে এসেছিলেন, যে মুসলিম লীগের সদস্য হলে, সমসাময়িক মুসলিম লীগ জানেন নিশ্চয়ই, অথবা কোনো হিন্দুত্ববাদীর হিন্দু মহাসভা যাই হোক, তার সদস্য হলে কংগ্রেসের সদস্য হওয়া যাবে না। কেন করেছিলেন তিনি জানেন, বুঝতে পেরেছিলেন যে জায়নিস শক্তি, যার প্রতিনিধি তখন ব্রিটিশ সরকার, এইটাকে আগামীতে কাজে লাগিয়ে দেশকে ভাগ করে দেবে। তাই হয়েছিল। তিনি এই আশঙ্কা করেছিলেন, যা তিনি হতে দিতে চাননি, যে এই দুই দল, এই দুই সম্প্রদায়, মানে হিন্দু মুসলমানের যারা এইসব কট্টর সংগঠনের মেম্বার সদস্য, তারা আবার কংগ্রেসের সদস্য কি করে হবেন, হওয়া যাবে না। And he was right. And his apprehension proved right later on. তাই ঘটল, তিনি যে ভয়টা করেছিলেন। হিন্দু মুসলমান তাস খেলেই ব্রিটিশ জায়নিস শক্তি ভারতকে ভাগ করে দিল। প্রথমে দুভাগ, এখন তো আবার 3 ভাগ। হ্যাঁ, তাকে এখন জায়নিস শক্তি কাজে লাগাচ্ছে। হ্যাঁ, এই ভাগ বাটোয়ারা খেলা কিন্তু এখনও চলছে। আগামীতে কিন্তু ভাববেন না যে দেশ আর পৃথিবীতে নতুন নতুন দেশ হবে না। আমেরিকাতে আসছে, আমাদের দেশেও আসবো। ভাগ বাটোয়ারার খেলা কিন্তু এখনও শেষ হয়নি, আবার নতুন করে শুরু হতে চলেছে। নতুন ফ্রন্টে তার কর্মসূচি শুরু হয়ে গেছে। গেল, আর কি পেলাম, আরেক ধরনের আমরা পাচ্ছি, তারা হলো অধ্যাত্মবাদী নেতাজি। তিনি যোগী পুরুষ ছিলেন, এরকমই আমরা জানতে পাচ্ছি। বেশ, যে মানুষ বিবেকানন্দ পড়েছেন, বিবেকানন্দকে শ্রদ্ধা করেছেন, অরবিন্দ ঘোষ পড়েছেন, যদি অরবিন্দের পরবর্তীকালে যে পরিবর্তন হয়েছিল, এ সমস্ত কিছু মিলিয়েও যদি আমরা ধরে নিই তিনি অরবিন্দকে শ্রদ্ধা করতেন, কোনো সন্দেহই নেই, পড়েছেন তার লেখা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে নেতাজির অধ্যাত্মবাদকে তাকে যোগীতে পরিণত করলো, ব্রহ্মচারী যোগীতে পরিণত করে কি করলো, অমর বানিয়ে দিল। তিনি এখনও জীবিত আছেন, বেশ ভালো কথা। তিনি জীবিত আছেন এবং তিনি কোনো এক জায়গায় সূক্ষ্ম দেহে বিরাজ করছেন, এরকম একটা বিশ্বাস আপনি করতে শুরু করলেন এবং প্রচার করা শুরু হলো। এই অধ্যাত্মবাদ, নেতাজিকে এইভাবে দেখা, এটা কিভাবে, কোন ক্ষেত্র থেকে, কখন শুরু হলো, কেন শুরু হলো, এর পিছনে কোন উদ্দেশ্য আছে কি না, আমি এই আলোচনায় এখন যাচ্ছি না। কারণ আজকের লাইভের বিষয় ডোনাল্ড ট্রাম্প মূলত, এবং আমেরিকায় কি ঘটছে এবং ঘটতে চলেছে, এবং ভারতবর্ষে তার প্রভাব কেমন হতে পারে, বা তথা সমগ্র বিশ্বে। তো এই আলোচনা সরিয়ে রাখলাম। কিন্তু আমি এইটুকু ভাবতে অনুরোধ করব যে আপনি বিশ্বাস করতেই পারেন যে হ্যাঁ, নেতাজি ফিরে আসবেন, তিনি সূক্ষ্ম দেহে কোথাও আছেন,
তিনি তপবলে বলীয়ান, তাই তার মৃত্যু সাধারণ মানুষের মৃত্যুর বয়স দিয়ে তাকে বিচার করা যাবে না। হি ইজ ওয়েটিং টু অ্যাপিয়ার ওয়ান্স অ্যাগেইন ইন ইন্ডিয়া to protect us, to fight for us against the evil forces. You may well believe in that doctrine or theory or hypothesis, whatever it is. But at the same time, I would like to ask you, if you are a believer of that hypothesis, do you believe at the same time that you should just sit idle and watch, sit and watch and do nothing? Whatever and whenever any kind of injustice or evil practices are going on in your milieu, in your surroundings, in your locality, in your para, you just sit idle and wait for Netaji to appear and to protest against these injustices? Then sorry, I'm not with you. আপনি বিশ্বাস করুন, আপনার অধিকার আছে। আপনি নেতাজিকে ভালোবাসেন, হৃদয় দিয়ে ভালোবাসেন, তার মৃত্যু ঘটেছে বলে আপনি বিশ্বাস করেন না। আর তার মৃত্যু তো সেই দিন ঘটেইনি, এ ব্যাপারে আমার তো কোনো সন্দেহ নেই। কিন্তু ফিরে আসবেন আপনি বিশ্বাস করতেই পারেন, সে অধিকার আপনার আছে। কিন্তু যদি এই বিশ্বাসের উপর ভর করে আপনি মনে করেন হি উইল কাম অ্যান্ড হি উইল ফাইট এগেনস্ট অল দ্য ইনজাস্টিসেস হ্যাপেনিং অ্যারাউন্ড ইউ, বাট ইউ হ্যাভ নাথিং টু ডু, কিন্তু আপনার কিছু করার নেই, উনি এসেই সব করে দেবেন, আপনি তাই কিছুই করবেন না। উনি করবেন তো আমি কেন করতে যাব? উনি তো আসবেন, আমি কিছু করব না, আমি দেখে যাব, আমি বসে বসে দেখে যাব। এই রকমের চিন্তা ভাবনা যদি আপনি রাখেন, মার্জনা করবেন, আমি আপনার সাথে একমত নই। এতে করে এই জায়নিস শক্তিই বলুন, যাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি, তাদের হাত আরও শক্ত হয়। ওরা এইরকম নিষ্ক্রিয় অধ্যাত্মবাদী তো চায়, আর তাই ওরা নিষ্ক্রিয় অধ্যাত্মবাদকে প্রমোট করে। যে অধ্যাত্মবাদ ওদের ল্যাব মিটকে সাপোর্ট করে, যে অধ্যাত্মবাদ গ্লোবাল ওয়ার্মিংকে সাপোর্ট করে এবং গ্লোবাল ওয়ার্মিংকে শিখণ্ডী করে স্বনিযুক্তিকে ধ্বংস করাকে সাপোর্ট করে, সেই অধ্যাত্মবাদকে ওরা প্রমোট করছে। তো কেন ইসকনকে আপনারা দেখতে পাচ্ছেন না? ওরাও তো অধ্যাত্মবাদী, গীতাকে সামনে রেখে সঙ্গে নিয়ে ওরা আমাদের অধ্যাত্মবাদী করে গুলতে চাইছে। তো এবার ভাবুন তো, আপনি নেতাজির একদিকে নেতাজিকে ভালোবাসবেন, নেতাজির আদর্শকে ভালোবাসবেন, অপর দিকে আপনি আবার ইসকনের আদর্শকেও যদি ভালোবাসেন, শ্রদ্ধা করেন, দুটো কি একসাথে যায়? যায় না। এসব ক্ষেত্রে আপনাকে একটা দিকই বেছে নিতে হবে। আর আপনি যদি বলেন আপনি ওখানেও আছেন এখানেও আছেন, তাহলে বলবো আপনি সুবিধেবাদী, ইউ আর অ্যান অপরচুনিস্ট। যে কোনো একটা। খুব সহজ করে আপনাদের বলি, আমি আগেও বলেছি, আমাদের দেশের অধ্যাত্মবাদের আকর গ্রন্থগুলো কি? উপনিষদ, উপনিষদ, বেদান্ত, বেদান্ত। আর তার মধ্যে সবচেয়ে পরিচিত দর্শনের আকর গ্রন্থ কি? গীতা, ভগবদ গীতা। এই বিষয়ে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। গোটা বিশ্বে, সমগ্র বিশ্বে সমাদৃত ভগবদ গীতা। আমি ইউরোপে যখন ছিলাম, সেখানে বহু মানুষের সাথে ভগবদ গীতা নিয়ে আলোচনা হয়েছে, তারা পড়েছেন, আমি মুগ্ধ হয়েছি। আমার সীমিত জ্ঞান নিয়ে আলোচনা করেছে। এবং আমাকে যখন ফ্রান্সে যখন আমার দ্রৌপদী নাটকটি মঞ্চস্থ হয়, সেখানে আমার পরিচয় কি দেওয়া হয়েছিল জানেন? সেখানে সংবাদপত্রে আমার কাছে আছে, আমি ফেসবুকে দু একবার পোস্টও করেছিলাম। সেখানে আমাকে হিন্দু লেখক ফ্রম ইন্ডিয়া, এই হিন্দু শব্দটি সেখানে ব্যবহার করা হয়েছিল। আগে হ্যাঁ, কারণ হিন্দু মানে ওদের কাছে, যারা এটা করেছিলেন, আমাদের অর্গানাইজাররা যারা করেছিলেন এটা,
সাংবাদিক, ওদের কাছে কিন্তু একটা কালচার, সংস্কৃতি, যার ব্যাপকতা তাদেরকে বিস্মিত করে, মুগ্ধ করে। হ্যাঁ, তাই তারা করেছিলেন। আর আমরা সেখান থেকে আমাদের শেকড়, আমাদের গর্বকে পদাঘাত করে কি এক অদ্ভুত শূন্যতার দিকে ভেসে যাচ্ছে, শেকড়হীন, উপলব্ধিহীন, প্রশ্নহীন। যাই হোক, আমি এই খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করি যে এইভাবে অনেকেই যারা আছেন এখনো, যে না উনি এসে সব করবেন, আমার কিছু করার নেই, তাহলে কিন্তু ওই কল্কি অবতারের কেসটা হয়ে গেল। কল্কি অবতার আসবেন, এসে সব উদ্ধার করবেন। তো যারা এটা বিশ্বাস করেন, করুন। আপনার বিশ্বাসকে পরিবর্তন করবার অধিকারও আমার নেই, সমালোচনা করার অধিকার আমার নেই, দৃষ্টিভঙ্গির ব্যাপার। কিন্তু আমি তো আপনাকে ভাবাতে পারি। আমি শুধু বলি, আমি ভাবানোর চেষ্টা করি। তো ভেবে দেখবেন তো, যদি আপনি এটা মনে করেন নেতাজি এসেই সমস্ত কিছুর অন্যায়ের সমাধান করে যাবেন, কল্কি অবতার এলেই সমস্ত সমাজের সমস্ত কিছু, যা কিছু ঘটছে অন্যায় অবিচারকে তিনি নির্মূল করে যাবেন, যদি বিশ্বাস করেন, করতেই পারেন। এবার পাল্টা আপনাকে প্রশ্ন করি, আচ্ছা, আপনার ব্যক্তিগত জীবনের যখন সমস্যাগুলো হয় তখন সমাধান কে করেন? আপনি করেন, না সেগুলো নেতাজি এসে করে দেবেন বলে অপেক্ষা করেন? ধরুন উপার্জন কমে গেছে, একটা মাইনে কমে গেছে, আপনি আর একটা কাজ নিলেন সংসারকে সামাল দেওয়ার জন্য, কাজ নিলেন আরেকটা, বা আরও দুটো টিউশন বেশি নিলেন, বা অত্যধিক খরচাকে কার্টেল করলেন। এই যে করেন সংসারকে সামাল দেওয়ার জন্য যে কাজগুলো করেন, সেগুলো সমস্যা সমাধানের জন্যই তো করেন। তখন তো বলেন না নেতাজি এসে করে দিয়ে যাবেন, তখন তো বলেন না কল্কি অবতার এসে আপনার সমস্যার সমাধান করে দিয়ে যাবেন, তখন তো আপনি সেটা নিজেই করেন। কেন করেন? আপনি আসলে জানেন ওটা আপনাকেই করতে হবে। ইউ নো, অ্যান্ড ইউ বেটার নো that none will come. You have to do that. You have to solve the problem yourself. তাহলে তখন আপনি নিজে করেন, যখন যতটুকু দরকার প্রতিবাদও করেন, অবশ্যই করেন, সংসারের জন্য করেন, কাটেল করেন, উপার্জন করেন। তো তখন তো আপনি কল্কি অবতারের অপেক্ষায় থাকেন না, তখন তো আপনি নেতাজির অপেক্ষায় থাকেন না। যেই সামাজিক ক্ষেত্রে চলে এলেন, অন্যায় অবিচার যখনগুলো দেখছেন, তখন আপনি বলছেন উনি এসেই করে দিয়ে যাবেন। তার মানে এটা কি? আপনি সুবিধেবাদী। আপনি এক মাইক্রো স্তরে, মাইক্রো লেভেলে পরিবারের ক্ষেত্রে আপনি ভূমিকা নিচ্ছেন, আর সমাজের ক্ষেত্রে আপনি ভূমিকা নিচ্ছেন না, ওদের ওপর ছেড়ে দিচ্ছেন কে আসবে নাকি, তিনি এসে করে যাবেন। এটা কি যুক্তিসঙ্গত হলো? তার মানে আপনি তো ভণ্ড, হিপোক্রিট, ভণ্ড আপনি। এটা আমি যদি করে থাকি, আমিও ভণ্ড। তাই ভাববেন, একটু অনুগ্রহ করে ভাববেন যে আপনি সত্যিই বিশ্বাস করেন উনি এসে সব করে দিয়ে যাবেন। তাহলে আপনি নিজের ক্ষেত্রে কেন উদ্যোগী হচ্ছেন? তার আপনার সমস্যা তো আপনাকেই সমাধান করতে হচ্ছে। তো তখন তো কেউ এসে করছে না। তো সমাজের সমস্যাটাও আমাদেরকেই এগিয়ে যেতে হবে। মনে হ্যাঁ, নেতাজি থাকলো, কেউ থাকলো, বিশ্বাস থাকলো, আপনি শক্তি অর্জন করলেন, নেতাজি আমাকে শক্তি দেয়, বিবেকানন্দ আমাকে শক্তি দেন, সেটা থাকবে, অবশ্যই সঙ্গে থাকবে। কিন্তু ওই যে ইনঅ্যাক্টিভিটিকে আপনি যখন জাস্টিফাই করতে চাইছেন, নিষ্ক্রিয়তাকে জাস্টিফাই করতে চাইছেন, এবং অধ্যাত্মবাদের আড়ালে নিজেকে সুরক্ষিত করতে চাইছেন, সেটাকে আমি কাপুরুষতাই বলি। আর আবার বলছি, পথে নেমেই সবাইকে আন্দোলন করতে হবে, লড়াই করতে হবে দিনরাত, তা আমি বলিনি। সংসারেরও গুরুত্ব আছে, ইটস ইম্পর্ট্যান্ট। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনলাইনে হোক, বিভিন্নভাবে হোক, ট্রেনে বাসে মানুষকে সচেতন করার কাজ চালানো যায়। তার জন্য সভা লাগে না, মঞ্চ লাগে না। আমি সেটাও তো করি।
আপনারাও অনেকে করছেন আমি জানি, আর করছে বলেই কিন্তু এগুলো ছড়াচ্ছে, মানুষ এখন সচেতন হচ্ছে। করোনা প্যান্ডেমিকের আবহে তার আগে 2019 সালে দেখা যাচ্ছিল স্টাডি করে যে ভ্যাকসিনের বিরুদ্ধে, গোটা ইউরোপের কথা বলছি, ইউরোপ আমেরিকার যে স্টাডি আছে আমার কাছে, 10% মানুষ বিরুদ্ধে ছিল। এ নিয়ে পরে আমি ভিন্ন এটি লাইভ করব। কিন্তু করোনা আবহে এবং করোনা প্যান্ডেমিকের পরে সেটা এক লাফে 30% বেড়ে প্রায় 40% হয়ে গেছে, মানে আরও 30% যোগ হয়েছে 10%-এর সাথে। এটা ইউরোপ আমেরিকার স্ট্যাটিস্টিক্স। ভাবতে পারেন কোন জায়গায় গেছে এটা। কারণ মানুষ আস্তে আস্তে ভুক্তভোগের মাধ্যমে শিখছে, এবং সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে এই যে ওরা বলছে মিস ইনফরমেশন নাকি আমরা ছড়াচ্ছি, এর যে কত বড় ভূমিকা। তাই আগামীতে সোশ্যাল নেটওয়ার্কিংকে ওরা কিভাবে মনিটর করবে, কিভাবে আটকে দেবে, ওরা এখন কিছু বলছে না, ওরা পলিসি তৈরি করছে। তাই স্বস্তির জায়গা নেই কিন্তু খুব। শুধু তাই নয়, ইউরোপ আমেরিকাতে, আমাদের দেশেও আমরা তো করছি। শুধু করোনার মতো ভ্যাকসিন নয়, বা আগামীতে যেগুলো আসবে সেগুলো নয়, চাইল্ডহুড ভ্যাকসিন নিয়ে পর্যন্ত ইউরোপ আমেরিকায় মানুষ এখন মুখ ফিরিয়ে নিচ্ছে, ছোটোবেলায় যেগুলো দেওয়া হয়। হ্যাঁ, এটা নিয়ে প্রমাদ গুনেছে বিভিন্ন রকম মিডিয়া, ফার্মা হাউস, তারা প্রমাদ গুনেছে, তারা খুব আতঙ্কিত যে এই অবস্থায় যে ভ্যাকসিন হেজিটেন্সি যে হারে বাড়ছে, তাতে করে আগামীতে ফার্মা কোম্পানির, ইউরোপে তো খুব অবস্থা খারাপ, সেখানে আর ফার্মার বিনিয়োগই হচ্ছে না। এখন পাখির চোখ হচ্ছে আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলো, আমাদের মতো দেশগুলো। তাই সতর্ক থাকুন। ওরা তো গিনিপিগ চায়, ওদের লাগবেই গিনিপিগ টিকে থাকার জন্য, ব্যবসার জন্য, মুনাফাবাজির জন্য। তাই সেই গিনিপিগ কিন্তু আমাদেরকেই ওরা টার্গেট করছে। যেহেতু ইউরোপ আমেরিকার মতো ব্যাপক সংখ্যায় আমরা এখনও পথে নামতে পারিনি, ভেতরে ভেতরে আমরা সজাগ হচ্ছি, ঠিক আছে, কিন্তু এটাকে সংঘবদ্ধ আকার দিতে হবে, আমাদেরই এগিয়ে আসতে হবে। আমরা কিন্তু কেউ নেতাজি নই। নেতাজির আদর্শ আমাদেরকে প্রভাবিত করে, আমাকে তো অন্তত করে, আপনাদেরও করে বলে আমার বিশ্বাস। আর সেই জায়গা থেকে কিন্তু আমরা একটা বিপ্লব ঘটিয়ে ফেলেছি আমাদের দেশে, আমাদের রাজ্যে। ভাবতে পারেন, গ্রিগরি রাসপুটিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসে একজন চিকিৎসক তিনি দাঁড়িয়ে সোচ্চারে বলেছেন যে তিনি তার সন্তানদের কাউকে কোনো ভ্যাকসিন দেননি। এটা তার মনে হয়েছে, ওই যে ইনফর্ম কনসেন্ট হিসেবে তিনি বলেছেন তিনি দেননি। এর আগে কখনো আমাদের দেশে এইভাবে মঞ্চে দাঁড়িয়ে, আমাদের রাজ্যে বিশেষ করে মঞ্চে দাঁড়িয়ে কোনো একটা মেইন স্ট্রিম মঞ্চ, বোধি সোসাইটি হল আপনারা জানেন, অনেকেই এসেছিলেন, প্রায় 100 মানুষ এসেছিলেন সেই দিন, দাঁড়িয়ে সেখানে আমাদের সহযোদ্ধা নিরঞ্জন বাবু, তিনি একজন হোমিওপ্যাথি চিকিৎসক, সে ভিডিও রয়েছে, আপনারা দেখেছেন। তিনি দাঁড়িয়ে বলেছেন তিনি তার ছেলে মেয়েকে কোনো ভ্যাকসিনই দেননি, তারা এখনও সুস্থ আছেন। তো এই যে বলাটা, পাবলিক প্লেসে দাঁড়িয়ে বলাটা আগে কখনো ঘটেছে? মনে করে দেখুন তো, কোথাও ঘটেনি। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম মাত্র যে আমরা কিন্তু প্রত্যেকের অন্তরেই নেতাজিকে লালন করছি আমাদের কাজের মাধ্যমে, সেটা মাথায় রাখবেন। অহংকার নয়, গর্ব। তাই নেতাজিকে আপনারা হয়তো মালা পরাচ্ছেন না, সে সুযোগ নেই, মঞ্চে গিয়ে মালা পরাবেন, সে সুযোগ নেই। কিন্তু ওরা যা করছে সেটা দেখুন দাঁড়ে শো অফ, কিন্তু আপনারা যেটা করছেন সেটা সত্যিকারের নেতাজিকে অনুসরণ করে করছেন। আজও আমি এক জায়গায় গিয়েছিলাম, আমার কাছে কাজটাই তো নেতাজি, কাজ, কর্মযোগ। এবারে মূল প্রসঙ্গে আসছি। আজকের লাইভের বিষয় ডোনাল্ড ট্রাম্প 47th
প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস অব আমেরিকা, তিনি শপথ নিয়েছেন জানুয়ারি মাসের 20 তারিখে, 3 দিন হয়ে গেল। শপথ নেওয়ার পরে তিনি কি কি ঘোষণা করেছেন এবং সবকটা ঘোষণার উপরে বিস্তারিত আলোচনা এই লাইভে সম্ভব নয়। এবং তিনি এই যে ঘোষণাগুলো করতে পারেন সম্ভাব্য, এগুলো আমি আগেই কিন্তু তাকে নিয়ে যে লাইভ করেছিলাম আর কি, আমেরিকান রাষ্ট্রপতি নির্বাচন, সেখানে কিন্তু বিস্তারিত বলা আছে। যারা পরে এসেছেন বা নতুন এসেছেন তারা শুনবেন অবসরে। তো মাঝে বাইডেন ছিলেন, তার আগেও তিনি একবার ছিলেন, সেটা 45th, 46th হলেন বাইডেন, জো বাইডেন, তারপরে 47th ডোনাল্ড ট্রাম্প। আসুন আমরা এক নজরে দেখে নিই তিনি রাষ্ট্রপতি হওয়ার পরে গুরুত্বপূর্ণ কি কি ঘোষণা রেখেছেন। আমি এই তিনটি ঘোষণার উপরই মূলত আজকে আলোকপাত করব এবং সেই জায়গাটা কোথায় আমাদের নিয়ে যাবে বিশ্বকে, সেই বিষয়ে আমার পর্যবেক্ষণ রাখব। তিনি প্রথমেই $500 বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা করেছেন এআই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবার জন্য, অর্থাৎ আর্টিফিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবার জন্য। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। তো আজকে আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনায় যাব না। আপনারা জানেন যে, খুব সংক্ষেপে বলি কেন এটা করেছেন। এলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের ধনকুবেরদের মধ্যে, বিলিয়নিয়ারদের মধ্যে অগ্রগণ্য। এলন মাস্ক, যিনি টেসলার কোম্পানির ইলেকট্রিক কারের কনসেপ্ট গোটা বিশ্বে জনপ্রিয় করেছেন, যদিও তিনি এখন ব্যাকফুটে, কারণ চীন ইলেকট্রিক কার যেগুলো বানাচ্ছে সেগুলো অনেক সস্তা। তো সেই এলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আছেন এবং তাকে ব্যাপকভাবে নির্বাচনেতে সাহায্য করেছেন, ক্যাম্পেইনে সাহায্য করেছেন। বলাই বাহুল্য, আপনারা জানেন যে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে মিলিয়নের গল্পটা খুব স্বাভাবিক, প্রচুর ব্যয়বহুল ইলেকশন। এবং ডোনাল্ড ট্রাম্প নিজেও একজন ধনকুবের, তিনি নিজেও একজন বিলিয়নিয়ার, সেটা তো আপনারা জানেন। তো এই এলন মাস্কের দুটো ফিল্ড আছে, দুটো ফিল্ডে তিনি মূলত কাজ করছেন। একটা হলো ব্যাটারি কার, যেটা ইভি, ইলেকট্রিক ভেহিকল। আরেকটি হচ্ছে এআই। হ্যাঁ, আর এআই থেকেই কিন্তু রিলেটেড বিষয় হচ্ছে ব্রেন চিপ। আপনারা জানেন এলন মাস্কের সঙ্গে ব্রেন চিপ এখন সমার্থক হয়ে গেছে। এক্সপেরিমেন্টাল স্তরে বেশ কিছু মানুষ এই ব্রেন চিপ গ্রহণও করেছেন। তো অর্থাৎ এই এলন মাস্কের যে ফিল্ড, সেই ফিল্ডে তো কিছু না কিছু ইনভেস্ট করতেই হবে ডোনাল্ড ট্রাম্পকে। তো $500 বিলিয়ন এআই ইনফ্রাস্ট্রাকচার করার জন্য তিনি ঘোষণা করে দিয়েছেন। $500 বিলিয়ন ইজ নট এ ম্যাটার অফ জোক। এর ফল কি হতে পারে, কতটা জব সৃষ্টি করবে, কতটা কর্মহানি হবে, সে আলোচনা এখানে করব না, আমি ঘোষণা হিসেবে জানালাম। আর একটা বিষয় বলে দিই, যদিও এখানকার মূল বিষয় নয়। চীনের মহানায়ককেও তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের যে স্মরণ, যেখানে ওথ নেওয়া হয় আর কি, যে অনুষ্ঠান, বিধি ভেঙে তিনি আগে কিন্তু আমেরিকায় কখনো বাইরের দেশের রাষ্ট্রপ্রধানকে কিন্তু ডাকা হতো না। এই প্রথম ডোনাল্ড ট্রাম্প ডেকেছেন, চীনের প্রিমিয়ারকেও ডেকেছেন। ইন্টারেস্টিং। এবং যাদের ডেকেছেন সবাই কিন্তু রাইট উইং পলিটিশিয়ান, অর্থাৎ দক্ষিণপন্থী এবং উগ্র দক্ষিণপন্থী পলিটিশিয়ানদের ডেকেছেন বিভিন্ন রাষ্ট্র থেকে। যারা এখন রাষ্ট্রপতি নন, আগে ছিলেন, তাদেরকেও ডেকেছেন। যেমন বলসোনারোকে ডেকেছিলেন, ব্রাজিলের রাষ্ট্রপতি, যাকে নিয়ে আমার একটা ভিন্ন ভিডিও ছিল আগের চ্যানেলে, উড়িয়ে দেওয়া হয়েছে যে চ্যানেল। তো সেইখানে বলসোনারোকে নিয়ে আমি দ্বিতীয় খণ্ডেও লিখেছি। তিনি লকডাউন কার্যকর করতে চাননি, মাস্কের বিরুদ্ধে বলেছিলেন, সেই বলসোনারোকে তিনি ডেকেছিলেন। হ্যাঁ, এছাড়াও ইউরোপের বিভিন্ন রাজনৈতিক দল, রাইটিস্ট যে পলিটিক্যাল পার্টিগুলো আছে,
যারা আদৌ কোনো রাষ্ট্রপতি নন, প্রধানমন্ত্রী নন, সেই রকম নেতাদেরকেও তিনি কিন্তু ডেকেছিলেন। ইন্টারেস্টিং। হ্যাঁ, রাইট উইং পলিটিশিয়ানস। কেন, কি ইমপ্লিকেশন? কারণ রিপাবলিকান পার্টি একটা রাইট উইং পার্টি, দক্ষিণপন্থী পার্টি, আর ডেমোক্র্যাট হচ্ছে বামপন্থী পার্টি, মানে মার্ক্সবাদী নন কিন্তু বামের দিকে ঘেঁষা, মানে ওই অর্থে বামপন্থী। এটা আপনারা জানেন। তো এটাকে তিনি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন। আর চীনের যে প্রিমিয়ারকে তিনি ইনভাইট করেছিলেন এবং চীনের প্রতিনিধি যেখানে গিয়েছিলেন, প্রিমিয়ার সম্ভবত যাননি, প্রধান কাউকে পাঠিয়েছিলেন। তো ভারতেরও যেমন মোদি সাহেব সেখানে স্বয়ং যাননি, যদ্দূর আমি জানি, তিনি আরেকজনকে জয়শঙ্করকে পাঠিয়েছিলেন। যাই হোক, তো এখানে পর্যবেক্ষকরা মনে করছেন চীনের তার শত্রু আমেরিকা। তো ডোনাল্ড ট্রাম্প তো প্রথম থেকেই করোনা ভাইরাসকে চায়না ভাইরাস বলেছেন, এবং হুয়ের থেকে চীনের যে ভূমিকা এবং চীনের দ্বারা পরিচালিত হয়েছে এমন অভিযোগও তিনি তখন এনেছিলেন প্রথম, যখন তিনি বিগতবার রাষ্ট্রপতি নির্বাচিত হন। তো সেই চীনের বিরুদ্ধে তিনি কিন্তু কোনো তার মানে উষ্মা গোপন করেননি, পরিষ্কার ভাষায় চীনকে তিনি আক্রমণ করেছিলেন। তো সেই চীনকে তিনি আমন্ত্রণ জানালেন কেন? এটা ইন্টারেস্টিং। ভেতরে ভেতরে কোনো গুরুত্বপূর্ণ আলোচনাও সেরে নিয়েছেন তিনি, কারণ চীনকে ছাড়া ট্রেড, বাণিজ্য, এমনভাবে আমেরিকার সঙ্গে চীনের বাণিজ্য জড়িয়ে গেছে, এই মুহূর্তে চীনকে টোটালি বাদ দেওয়া অসম্ভব। আমেরিকার অর্থনীতি ভেঙে পড়বে যতটুকু আছে। এই মার্কিন চীন যে বাণিজ্য চুক্তি এবং সেই নিয়ে যে চীন কতটা মুনাফা লুটেছে, এবং জায়নিক শক্তির বর্তমান কেন্দ্র চীনকে যে সুযোগ করে দেওয়া হয়েছে ওই পেগিংয়ের মাধ্যমে, এই পেগিং ব্যাপারটাও বিস্তারে আমি সেখানে লিখেছিলাম, দ্বিতীয় খণ্ডে আছে, ওই করোনা চ্যাপ্টারের মধ্যেই রয়েছে, অবশ্যই পড়বেন যারা আগ্রহী এই বিষয়টা। তো এই কারণে চীনকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আমন্ত্রণ করেছেন, কিন্তু এই যে আমন্ত্রণ করেছেন সেই আন্ডারস্ট্যান্ডিংটা কি সেটা কিন্তু আমরা এখনও জানি না। আমি আশঙ্কা করছি সেইটা আমাদের পক্ষে অত্যন্ত বিপজ্জনক হতে চলেছে যদি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের একটা আন্ডারস্ট্যান্ডিং বখরা হয়ে যায় যে ঠিক আছে, আমেরিকায় চীনের ইলেকট্রিক কার ঢুকতে দেওয়া হবে না বা হেভি ডিউটি বসবে, কারণ এলন মাস্কের টেসলাকে বাঁচাতে হবে। তার বিনিময়ে ভারতের বাজারটা যদি চীনকে ছেড়ে দেওয়া যায়, বা বাংলাদেশের বাজার বা এই সব বাজার যদি চীনকে ছেড়ে দেওয়া যায়, তাহলে চীন কি খুশি হবে? খুশি হয়ে বলবে ঠিক আছে ভাই ডোনাল্ড ট্রাম্প, আমরা আমেরিকায় তোমার শর্ত মেনে নিলাম, ওখানে টেসলা থাক আর আমরা অন্য জায়গায় আমাদের ছেড়ে দাও। তাহলে তো অত্যন্ত বিপজ্জনক। আমি এই আশঙ্কাটাই করছি, আগেও জানিয়েছি ভিডিওতে। কেন? বর্তমান যে বাজার মূল্য তাতে দেখা যাচ্ছে যে টেসলার যে একটা কার, প্যাসেঞ্জার কার, আমি অনুপাত হিসেবে দাম বলছি, যে দাম আছে আর কি, যেগুলো পপুলার গাড়ি, দুটো গাড়ি, টেসলার একটি গাড়ি পপুলার, এদিকে চীনের যে কম্পিটিটর গাড়ি প্যাসেঞ্জার ভেহিকল ইভি, যেখানে টেসলার মডেলটির দাম $12,000, সেখানে সেই তার চেয়ে বেশি ফিচার্স আছে এবং ভালো কম্প্যাক্ট চীনা মডেলটির দাম $4,400। ভাবতে পারেন কীরকম কম্পিটিশন, টেসলা পারবে? আর এই কারণে ইলন মাস্ক খুব আতঙ্কিত হয়েছিলেন, পরিষ্কার বলেছিলেন যে চীনের ইভি আমেরিকায় ঢুকলে সিম্পলি ওয়াইপ আউট হয়ে যাবে, সব ওয়াইপ আউট হয়ে যাবে। কারণ চীন তার ইভিকে হাইলি সাবসিডাইজড করে। কম্পিটিশন করবার জন্য, বিশ্বে কম্পিটিশন করবার জন্য চীন তার এই ইভি ইন্ডাস্ট্রিকে ব্যাপক রকম সাবসিডি দিয়ে তার দাম কমিয়ে ফেলেছে। কি ট্র্যাজেডি দেখুন। অথচ গ্লোবালাইজেশন ট্রিটি, যেটা WTO বলছি আমরা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সেখানে কিন্তু বলা আছে যে সাবসিডি দেওয়া যাবে না, সাবসিডি তুলে দিতে। আমাদের দেশেও দেখবেন গ্যাস থেকে শুরু করে ডিজেল, পেট্রোল, বিভিন্ন ক্ষেত্রে দেখবেন ফেজ বাই ফেজ সাবসিডি তুলে নেওয়া হচ্ছে, ভর্তুকি দেওয়া যাবে না। কেন যাবে না? একটা কম্পিটিশনের জন্য, অন্যান্য কম্পিটিশনের জন্য যারা কোম্পানিগুলো আসবে, এখন তো সমস্ত দেশে সব কোম্পানি ব্যবসা করতে পারে আপনারা জানেন, তারা যাতে করে লেভেল প্লেইং গ্রাউন্ডে কম্পিট করতে পারে, তার জন্য সাবসিডি দিলে তো হবে না, কারণ দামটা কমে যাবে, তখন সে সুযোগ পাবে, তখন বাইরের কোম্পানি
কম্পিট করতে পারবে না, এই রকম যুক্তি দেখিয়ে ডব্লিউটিও এর একটা ক্লজই আছে। ভারত যেখানে সই করেছে ডব্লিউটিওতে, চীন যেখানে সই করেছে, কিন্তু চীন তার প্রোডাক্টকে, তার কোম্পানিগুলোকে সাবসিডি চালিয়ে যাচ্ছে। কি আইন কাদের জন্য? প্রভাবশালীদের জন্য। সেটা টপ লেভেলেও সত্যি, লো লেভেলেও সত্যি, সব লেভেলেই সত্যি। কারণ চীন এখন জায়নিস্ট শক্তির সর্বাধুনিক হাব কেন্দ্র, তাই সেখানে সাবসিডি দিলে আটকানোর ক্ষমতা নেই। কে আটকাবে? চীনকে বোমাবাজি করে বন্ধ করবেন? ইরাককে সাদ্দাম হোসেনকে পছন্দ না হলে আপনি উড়িয়ে দিতে পারেন, গাদ্দাফিকে উড়িয়ে দিতে পারেন, চীনকে পারেন? পারেন না, কারণ চীনে তো প্রভুদের হাত আছে, প্রভুদের মাথায় হাত আছে। শুধু তাই নয়, আমি আগের ভিডিওতে বহুবার বলেছি, যেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র মানে কোল বেসড প্ল্যান্ট, পাওয়ার প্ল্যান্ট আমাদের দেশে নিষিদ্ধ হয়ে গেছে, আর হবে না। সোলার পাওয়ারকে পুশ করা হচ্ছে, রিনিউয়েবল এনার্জি। টাটা তার বরাত নিয়ে নিয়েছে, ঘরে ঘরে সোলার প্যানেল বসাবে তারা। বিদ্যুৎ যেখানে চলে যাবে, এই যে স্মার্ট মিটার থেকে শুরু করে এমন একটা পর্যায়ে চলে যাবে, তখন আপনি ওগুলো করতে বাধ্য হবেন। সেই ক্ষেত্র তৈরি হচ্ছে। কিন্তু চীন একটার পর একটা পাওয়ার প্ল্যান্ট বানিয়ে যাচ্ছে কয়লার উপর বেস করে। কয়লার উৎপাদন চীন বাড়িয়ে দিয়েছে। কি করে? ভারত পারছে না, চীন কেন পারছে? ভাববেন না। শুধু তাই নয়, আর একটা ইন্টারেস্টিং জায়গা দেখুন, সরকারি ক্ষেত্রে জনগণের জন্য সরকারি ক্ষেত্রে কোল বেসড পাওয়ার প্ল্যান্ট ভারত আর বানাতে পারবে না, আর বানাচ্ছেও না। এমনকি যে কটা ছিল সেগুলো মাঝপথে কাজ বন্ধ হয়ে গেছে। কয়লা পরিবেশ দূষণ করছে, ফসিল ফুয়েল ইত্যাদি ইত্যাদি, এইসব অভিযোগ এনে, যার কোনো ভিত্তি নেই, বিজ্ঞানসম্মত কোনো ভিত্তি নেই। এ নিয়ে আমার লেখালেখি আছে, বলেছি তথ্য সহকারে। কিন্তু ব্যক্তিগত উদ্যোগে আপনি পাওয়ার প্ল্যান্ট বানাতে পারেন, যেমন আদানি বানিয়েছে, হ্যাঁ, গাড্ডাতে, ঝাড়খণ্ডের, ওটা কয়লাতেই বানানো। সেই ব্যক্তিগত বিদ্যুৎ কেন্দ্র তিনি বানিয়েছেন, বানিয়ে বাংলাদেশে তিনি কি করছেন? বিদ্যুৎ বিক্রি করছেন বাংলাদেশে। তাহলে কি দাঁড়ালো? আদানি যখন কয়লা বেস কোল বেস পাওয়ার প্ল্যান্ট বানাবে, তখন দূষণ হবে না। ওটা বিক্রি করার জন্য, ব্যবসা করার জন্য তো। এ নিয়ে আমার ভিডিও আছে, দেখবেন বিস্তারিত। কত মেগাওয়াট, কত রেটে বাংলাদেশে কবে থেকে বিদ্যুৎ দিচ্ছে। বাংলাদেশের সঙ্গে মাঝখানে গণ্ডগোল হয়েছিল, বিল মেটাচ্ছে না বলে বাংলাদেশ, এখন আবার সমঝোতা হয়ে গেছে। তাহলে আদানি কয়লা দিয়ে পাওয়ার প্ল্যান্ট বানাবে, তখন পরিবেশ দূষণ হবে না। আর সরকার যখন বানাবে, জনগণের স্বার্থে বিদ্যুৎ দেবে স্বল্প খরচে, নো প্রফিট নো লস ভিত্তিতে, বা ওয়েলফেয়ার স্টেট হিসেবে যখন বিদ্যুৎ দেবে, তার জন্য যখন পাওয়ার প্ল্যান্ট বানাবে কয়লা বেসড কোল বেসড, তখন বেআইনি, তখন পরিবেশ দূষণ হবে। কি আইনটা বোঝা যাচ্ছে তো? আইন আইনের পথে চলবে, শোনেন না? হ্যাঁ, আইন আইনের পথেই চলছে। যাই হোক, এবারে দেখুন, তাহলে ওটা আন্ডারস্ট্যান্ডিং হবে। আমি এর ফলে ভারতে কী কী হতে পারে আমি পরে আসছি। তাহলে দেখতে পাচ্ছি চীনের 4400 একটা গাড়ি, আর টেসলার ওই গাড়ি, তার চীন ফেরিয়ার ফিচার্স $12,000, কারণ চীন সাবসিডি দিয়ে দাম কমিয়ে রেখেছে। কী করবেন এবার? পরবর্তী ঘোষণাগুলোতে আসছে। এটা গেল এআই সেক্টরের ঘোষণা। আর কি করেছেন যেটা খুব ইন্টারেস্টিং, খুব মানে যেটা নিয়ে আমেরিকাতে আমি কিছুদিন আগেই বলেছিলাম, কিছুদিন কেন বহুদিন ধরেই বলে আসছি, যে আমেরিকা এবার ভাঙতে চলেছে। সেই ক্ষেত্র তৈরি করছেন ডোনাল্ড ট্রাম্প। তাই ডোনাল্ড ট্রাম্পের এই যে কার্যকলাপ, সেটা কতটা তিনি নিজের থেকে করছেন আর কতটা কন্ট্রোলড অপোজিশন হিসেবে করছেন, এটা নিয়ে আমার সন্দেহ আছে। সেটা আজকেও আরও পরিষ্কার হয়ে করে বলবো আর কি। আগে ঘোষণাগুলো শুনে নিন। তিনি বলেছেন যে ডিএস অর্থাৎ ডাইভার্সিফিকেশন, ইকুইটি ইত্যাদি বেসিসে ফেডারেল গভর্নমেন্ট, মানে চীনের আমেরিকার যে সরকার লোক নিয়োগ করত। কোথায়? হোয়াইট হাউসে। হোয়াইট হাউস বলুন, সরকারে বলুন, খোদ সরকারি যেগুলো আমাদের যেমন কেন্দ্রীয় সরকারি আছে, ওদের তেমনি ফেডারেল গভর্নমেন্টের। অর্থাৎ কি, শুধু যোগ্যতার ভিত্তিতে নয়, শুধু এবিলিটি, মেধা নয়,
ডাইভার্সিফিকেশন, অর্থাৎ বিভিন্ন রকমের কালো মানে যারা রয়েছেন, ব্ল্যাক স্কিন রয়েছেন বা ককেসাসের মানুষ রয়েছে, বিভিন্ন রকমের যেমন মানুষ সেখানে আছে, বিভিন্ন কমিউনিটির মানুষ আছেন, তো বিভিন্ন রকমের বা চিন্তাভাবনারও মানুষ আছেন। তো সেইখান থেকে প্রতিনিধি হিসেবে লোক রাখতে হবে, ডাইভার্সিফাই করতে হবে, ইকুইটি অর্থাৎ এক ধরনের সাম্য রাখতে হবে, অর্থাৎ ওই অনেকটা আমাদের দেখবেন ওই কোটার মতো কিছুটা দেখবেন, কিছুটা, পুরোটা নয়, পুরোটা বলা যাবে না, অর্থাৎ আমাদের যে গণতান্ত্রিক বাম যে জায়গা থেকে আমরা করে থাকি আর কি, যে প্রতিটি সম্প্রদায়ের একটা করে রিপ্রেজেন্টেটিভ থাকবে, এইরকমভাবে চিন্তাভাবনা আর কি করা। তো সেই জায়গা থেকে ইকুইটি অর্থাৎ শুধুমাত্র যে সাদা চামড়ার লোকই আমেরিকার ফেডারেল গভর্নমেন্টের যে চাকরি বাকরি আছে, আমলার পদ আছে, শুধুমাত্র সাদারাই পাবে এমন নয়, কালোরাও পাবে, তাদেরও পেতে হবে, অন্যান্য চিন্তাভাবনার লোকও পেতে হবে। এই যে একটা জায়গা অনুসারে, এই যে একটা ক্ষেত্র অনুসারে এতদিন যে নিয়োগ হয়েছে, বাইডেন আমলে নিয়োগ হয়েছে বা ট্রাম্পেরও আগেওতে এই পলিসি চলছিল আর কি, তো সেইটাকে ট্রাম্প পুরোটাই নস্যাৎ করে দিয়ে তাদেরকে ছুটিতে পাঠিয়ে দিয়েছেন, আর চলবে না। তিনি এবার নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম আনছেন, নতুন বিধি, এখনও ঘোষণা করা হয়নি সেটা। অর্থাৎ তিনি কিন্তু এই পদ্ধতিতে ডাইভার্সিফিকেশন, ইকুইটি, এই পদ্ধতিতে আর ফেডারেল গভর্নমেন্টে হায়ার করবে না বলে জানিয়ে দিয়েছেন। খুব ইন্টারেস্টিং। এটা কিন্তু একটা অশনি সংকেত বলে আমার মনে হচ্ছে, পরিকল্পিত। কেন আসছি একটু পরে। আর কি ঘোষণা করেছেন, খুব ইন্টারেস্টিং, যেটা আমি আগেই বলেছিলাম, সেটা হচ্ছে যে দক্ষিণ অঞ্চলে আমেরিকার সাদার্ন বর্ডারে তিনি কার্যত মার্শাল ল চালু করে দিয়েছেন, কারফিউ বলতে পারেন, জরুরি অবস্থা টাইপের, এমার্জেন্সি সিচুয়েশন। কেন? ওই যে তিনি বলেছিলেন এমিগ্রেন্টস রাখবেন না, বাইরের মানুষ আমেরিকাতে যারা বসবাস করছেন এর সংখ্যাটা বেশি, মূলত মেক্সিকো থেকেই বেশি আছে, অন্যান্য দেশ থেকেও আসে, ওই সাদার্ন বর্ডার থেকেই ঢোকে বলে ওটাকে প্রায় সিল করে দেওয়া হয়েছে। এবং এই নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি যে কড়াভাবে আগে তাঁরই যিনি ছিলেন উপদেষ্টা এবং বর্ডার কন্ট্রোল, তাকে বর্ডার চিফ বলা হয়, বর্ডার জার বলা হয়, এতটাই কঠোর ছিলেন, তাকে আবার ফিরিয়ে আনা হয়েছে যাতে করে আমেরিকায় এই লক্ষ লক্ষ মানুষ যারা আমেরিকান নাগরিক নন, এমনিতে আছেন, আশ্রিত হিসেবে আছেন বা বেআইনি, ওদের কথায় বেআইনি, তাদেরকে জবরদস্তি বাইরে বের করে দেওয়া হবে, নিজেদের দেশে পাঠিয়ে দেওয়া হবে, জবরদস্তি, কোনো রকম মতামতের ব্যাপার নেই। আগে হ্যাঁ, এরকম ঘটনা ট্রাম্প সাহেব আগেও ঘটিয়েছেন, এবার সেটা আরও তীব্র হবে। এটা খুব একটা ওই রকমের মানুষ যারা আশ্রিত হিসেবে আছেন, দেশে আছেন, একটু করে কমবে খাচ্ছেন, তো তাদের পক্ষে অত্যন্ত বিপজ্জনক একটা ঘটনা লক্ষ লক্ষ মানুষের জীবনে ঘটতে চলেছে। এ বিষয়ে আমি আগে আলোচনা করেছি, এখন আর বিস্তারে করছি না। কি মর্মান্তিক ঘটনা সেই সময় ঘটেছিল, পরিবার থেকে পরিবিচ্ছিন্ন হওয়া, সন্তান একদিকে, মা একদিকে, বাবা একদিকে, ভয়ঙ্কর অবস্থা। অথচ পৃথিবীটা মানুষেরই ছিল এক সময়। আফ্রিকায় আমাদের পূর্বপুরুষ, আফ্রিকা থেকেই ছড়িয়ে পড়েছিলাম আমরা গোটা বিশ্বে, তাই না? আফ্রিকাতে তো মানুষের জন্ম, তথ্য তাই বলছে। তখন তো বাধা ছিল না, সীমানা ছিল না, এখন সভ্যতা আমাদেরকে এখানে এনে দাঁড় করিয়েছে। শুধু তাই নয়, আর একটা ভয়ঙ্কর আইন তিনি আনতে চলেছেন, এবং সেটা যদি প্রয়োগ করা হয়, কতটা হবে সে নিয়ে আশঙ্কা আছে, অনিশ্চয়তা আছে, কিন্তু আইনটা কিন্তু আমেরিকার ইতিহাসে যুগান্তকারী হতে চলেছে। সেটা কি? এতদিন আমেরিকাতে কী নিয়ম ছিল, ধরুন কোনো বাইরের মানুষ সেখানে ঢুকে পড়লো, অনুপ্রবেশকারী হিসেবেই ঢুকে পড়লো, গোপনে ঢুকে পড়লো, বাইরের দেশের নাগরিক, কেউ জানলো না বা তাড়ানো হলো না, থেকে গেল। আমাদের দেশেও এরকম আছে। এবার তাদের যে সন্তান হলো,
বা কেউ হয়তো সেখানে কর্মসূত্রে গেছে, পার্মানেন্ট হিসেবে নয়, হয়তো 2 বছরের জন্য বা 3 বছরের জন্য গেছে, তাদের কোনো সন্তান হলো, এই জন্মসূত্রে কিন্তু সে আমেরিকার নাগরিক হয়ে গেল। বার্থ রাইট, অর্থাৎ সিটিজেনশিপ বাই বার্থ রাইট, যেটা পৃথিবীর সমস্ত প্রায় সভ্য দেশে এগুলো যেটা চালু আছে, সিটিজেনশিপ বাই বার্থ রাইট, কিন্তু এটাকে তিনি বদল করতে চলেছেন আগে। হ্যাঁ, অর্থাৎ বাবা মা এখানকার হতে হবে, বাইরের দেশ থেকে এলো, অন্য জায়গা থেকে অনুপ্রবেশকারী হিসেবে এলেন, আর আপনার সন্তান এখানে জন্মালো অর্থাৎ সে মার্কিন নাগরিক হয়ে গেল, এটা চলবে না। যে আইন আগে আমেরিকায় ছিলই না। যে সন্তানটি আমেরিকার মাটিতে ভূমিষ্ঠ হলো, এমনকি আমেরিকান প্লেনেও ভূমিষ্ঠ হলো, মার্কিন প্লেনেও ভূমিষ্ঠ হলো, সেটা সেই দেশের নাগরিক হিসেবে সেই শিশুটি স্বীকৃতি পাবে। তো এখন যে আইন আসছে, মানে উনি যেটা বলেছেন, এখনও এক্সিকিউটিভ অর্ডার আসেনি, সেটা কি ভয়ঙ্কর হতে পারে ভাবতে পারেন? যুগান্তকারী ঘটনা আমেরিকার ইতিহাসে। এটা কি প্রয়োজন ছিল? কিন্তু কেন? এইগুলো প্রশ্ন করতে হবে, তারপরে ওই লাফাতে হবে। আমরা তো লাফাচ্ছি তো, এই যে ট্রাম্প হু থেকে বেরিয়ে এলেন, কি আনন্দ কি আনন্দ, এবার আমাদের দেশে আর প্যান্ডেমিক হবে না, আর ভ্যাকসিন দেওয়া হবে না। তাই ব্যাপারটা কি তাই? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আনন্দ পেতেই পারেন, কিন্তু একটু গভীরে যেতে হবে না, সমস্যাটা এইখানে। সেটাই আমি আলোচনা করছি, ভাবনা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি, আপনারাও ভাববেন। এ একটা গেল, এর ইমপ্লিকেশনটা আমি আসছি। আর কি, অবশ্যই যেটা বললাম, হু থেকে রীতিমতো ঘোষিতভাবে ট্রাম্প আমেরিকাকে সরিয়ে নিয়েছেন। যদিও সঙ্গে সঙ্গে করা যায় না, 1 বছর সময় দিতে হয়, সেটা তিনি আলটিমেটাম দিয়ে দিয়েছেন। শুধু এটা নতুন নয়, ট্রাম্প আগেও যখন তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, when he was the 45th president of the United States of America, he took the same step to take the USA out of World Health Organization. And he indeed took step in that direction. তিনি সেই ডিরেকশনেই স্টেপ নিয়েছিলেন সেই সময়। কিন্তু ওই যে বাইডেন এসেই সঙ্গে সঙ্গে সেই তাকে বানচাল করে দিয়ে আমেরিকাকে আবার হুয়ের মেম্বারশিপের মধ্যে ঢুকিয়ে দিল জো বাইডেন। জানেন, সে আলোচনাও আমি আগে করেছি। আরও একটি বিষয়ে তিনি ঘোষণা করেছেন, প্যারিস চিঠি থেকেও তিনি বেরিয়ে আসবেন। তো তিনি এই ক্ষেত্রেও তিনি কিন্তু একই স্টেপ নিয়েছিলেন যখন তিনি আগের বার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন, যে প্যারিস চিঠি থেকে আমেরিকাকে বের করে নিয়ে যেতে হবে। তিনি করেও ছিলেন, কিন্তু ওই যে বাইডেন এসে আবার ঢুকিয়ে দিয়েছিলেন। জো বাইডেন, ডেমোক্র্যাট, মানে বামপন্থী মনোভাবাপন্ন যে রাজনৈতিক দল ডেমোক্র্যাট, সংক্ষেপে বললাম আর কি। একটা রাইট উইং, একটা লেফট উইং। তো এবার ট্রাম্প ঠিক তিনি যেটা করতে চেয়েছিলেন সেটাই করেছেন, সেক্ষেত্রেও 1 বছর সময় দিতে হবে। তো এই হু থেকে আগে এটা আমি আলোচনা করিনি, তারপরে আরও একটি মারাত্মক সিদ্ধান্তে মানে যিনি নিয়েছেন, জানিয়ে দিয়েছেন, সেখানে আসছে। ওটা আগে বলে দিই সংক্ষেপে। ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিয়েছেন তৃতীয় লিঙ্গ মানে বলে কিছু থাকবে না, তিনি শুধু 2টো লিঙ্গকেই স্বীকৃতি দেবেন, মেল ফিমেল। ট্রান্সজেন্ডারের কোনো গল্প নেই, কোনো গল্প নেই। এবং এটা এই মর্মে আইন আনতে চলেছেন তিনি, আপাতত ঘোষণা করে দিয়েছেন। এবং এটা ট্রান্সজেন্ডার কমিউনিটির কাছে অত্যন্ত বিপজ্জনক বলে মনে করা হচ্ছে এবং তারা আতঙ্কিত হয়েছেন। এই বিষয়ে আমি পরে বিস্তারে আসছি, আগে সংক্ষেপে বলে দিলাম। এবার হু থেকে যে আমেরিকা বেরিয়ে আসছে, ঘোষিত কর্মসূচি, এতে করে আমাদের কি খুব আনন্দের ব্যাপার আছে? মানে আমরা কি খুব লাভবান হতে পারি বলে মনে হচ্ছে? না, আমার কিন্তু মনে হচ্ছে না। এটা কিন্তু একটা, আমার মনে হয়, প্রথমত দেখুন, আমেরিকা এই যে ডোনাল্ড ট্রাম্প এত বড় বড় সিদ্ধান্ত নিচ্ছে না, এটা ওয়ার্ল্ড বডি হু, আমরা হুকে মানি না, পরিষ্কার কথা। কারণ হুকে কেন মানি না
সেটা আলাদা কথা। আমরা তো ব্যক্তি হিসেবে, আমরা তো কোনো বড় সংগঠন নই। আমাদের চিন্তা ভাবনার জায়গা থেকে হু কী কাজ করছে, কেন করছে, কী উদ্দেশ্যে হুকে তৈরি করা হয়েছে আমরা জানি, তাই করছি না। কিন্তু আমরা যেটা করতে পারি, নস্যাৎ করতে পারি হুকে, ডোনাল্ড ট্রাম্প কি সেভাবে পারেন? যদি না কোনো কারণ থাকে। কেন বলছি বলুন তো? প্রথমত, ডোনাল্ড ট্রাম্প কোনো ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে পারেননি। পাল্টা কোনো ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার চেষ্টাই করেননি। ডলার থেকে শুরু করে যে ব্যাংকিং ব্যবস্থা, যেটা আমেরিকা যেভাবে চলছে, গোটা বিশ্ব যেটাতে চলছে, সেটা রথচাইল্ডের গোষ্ঠ তৈরি ব্যাংকিং ব্যবস্থা, পরিষ্কার কথা। তাহলে সেইখানে দাঁড়িয়ে এই যে তিনি $500 বিলিয়ন প্যাকেজ ঘোষণা করলেন এআই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবার জন্য আমেরিকায়, সেটা তো ওই ব্যাংকিং ব্যবস্থাকেই মেনে নিয়ে করলেন। নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি কি আজাদ হিন্দ ব্যাংক তৈরি করতে চেয়েছিলেন? ওই জাতীয় কিছু। সাদ্দাম হোসেন চেষ্টা করেছিলেন, মেরে দেওয়া হলো, সরিয়ে দেওয়া হলো। গদ্দাফি চেষ্টা করেছিলেন, তাকেও সরিয়ে দেওয়া হলো। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু তেমন কিছু করেননি এখনো পর্যন্ত, তেমন কিছু করেননি। তাহলে তাকে এই ধরনের কার্যকলাপ বলুন, মার্কিন রাষ্ট্রপতির যে মেয়াদ বলুন, কার্যকলাপ বলুন, তাকে এই ব্যাংকিং ব্যবস্থা মেনে নিয়েই চলতে হবে। তো সেই ক্ষেত্রে জায়নিজ ব্যাংকিং ব্যবস্থা তাকে সাহায্য করবে? করছে তো মনে হচ্ছে। কেন করছে? কেন করছে? এটাই খুব ইন্টারেস্টিং প্রশ্ন বলে আমার মনে হচ্ছে। কারণ কি, দেখুন, হু থেকে যেই আমেরিকা বেরিয়ে যাবে, কারণ আমেরিকার, আপনারা জানেন যে হুতে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন আমেরিকারও ছিল। ডোনাল্ড ট্রাম্প এসে ছেঁটে দিয়েছিলেন, বাইডেন আবার বাড়িয়ে দেন। হুয়ের যে গোটা বিশ্বে যত হাজার হাজার এমপ্লয়ি আছে, কর্মচারী আছে, তাদের আপিস আছে, তাদের মেনটেনেন্স আছে, তাদের গাড়ি আছে, তাদের ভবন আছে, তাদের ইলেকট্রিসিটি বিল আছে, তাদের মোটা মোটা অঙ্কের মাইনে আছে, এগুলো তো খরচ ছাড়া চলবে না। ফান্ডিং ছাড়া চলবে? চলবে না। তো সেই ফান্ডিংটা তাহলে কে করবে? এতদিন আমেরিকাই মূলত করতো, আর সদস্য দেশগুলো অল্প স্বল্প করে করতো। কিন্তু হুয়ের তো ব্যাপক খিদে, বড় বড় সব ব্যাপার, বড় বড় আধিকারিক আছে সেখানে, তো ওই খিদে কি মিটবে? বিভিন্ন দেশের সব কর্মসূচিগুলো আছে, এনজিওগুলো আছে হুয়ের অধীনে, তো সেগুলো কি করবে? তাহলে এই জায়গাটা চীন নেবে এখন। আগে হ্যাঁ, আমেরিকা সরে গিয়ে চীনকে জায়গা করে দিল। জায়নিজ শক্তির যেটা আরও একটি হাব এখন বর্তমানে, চীন বেশি জনপ্রিয়, বেশি প্রিয় এখন। টোটাল কন্ট্রোলের পটভূমি হিসেবে চীন খুব গ্রহণযোগ্য, সেটা আমি আগে বলেছি। তো সেই চীন যদি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ছড়িটা নিজের হাতে নিয়ে নেয়, সেটা কি ভারতের পক্ষে ভালো হবে? ভালো হবে না। এখন যেটা আপনারা ভাবতে পারেন, তাহলে আমেরিকা সরে গেলে কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অস্তিত্ব থাকবে? হিসেব থাকার কথা নয় না। প্রাণ ভোমরায় যদি বেরিয়ে যায়, দ্য লার্জেস্ট ডোনেটর যদি বেরিয়ে যায়, ফান্ডার যদি বেরিয়ে যায়, তাহলে কি করে থাকে? কিন্তু থাকবে কেন? চীন আছে। তাহলে এবার বুঝুন, আমেরিকা যদি নিজেকে এই কায়দায় সেফ সাইড করে নেয়, প্যান্ডেমিক থেকে বাঁচলাম ভাই, দরকার নেই, হুকে মানি না, বেরিয়ে গেলাম, ভারত কি পারছে? পারছে না। ভারত তো হুয়ের অধীনেই থাকছে। তাহলে হুয়ের দেশ যখন আপনি আছেন, হুয়ের অধীনে আছেন, তাহলে হু যদি পরবর্তীতে ভ্যাকসিন কর্মসূচি ঘোষণা করে, প্যান্ডেমিক ঘোষণা করে, তাহলে মেম্বার হিসেবে আপনাকে মানতে হবে কি? আর যখন আপনি হুকে মানছেন, যখন চীনকেই মানছেন, সেটা কি ভারতবাসীদের পক্ষে খুব সুখকর হবে? হবে না। কপালে চিন্তার ভাঁজ, আষাঢ়ি কথা। এটা কোন ক্ষেত্র তৈরি করছে ওরা? খুব ইন্টারেস্টিং একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প কি ব্যবহৃত হচ্ছেন? তিনি তো একবারও বললেন না। তিনি কেন বলছেন হু থেকে বেরিয়ে আসা যুক্তি যে করোনার সময় মিসম্যানেজমেন্ট করা হয়েছে হু, এবং চীনকে নাকি হু প্রায়োরিটি দিয়েছে, আমেরিকাকে দেয়নি।
করোনার সময় মিসম্যানেজমেন্ট হয়েছে বলে এরকম বলা হচ্ছে, কিন্তু একবারও বললেন না হুয়ের প্রয়োজন নেই, হুকে জায়নির শক্তি বলুন যাই বলুন তারা চালাচ্ছে। বললেন না তো, একবারও বললেন না যে আমাদের অন্য রকমের একটা প্রকৃতি নির্ভর সত্যিকারের মানুষের হোলিস্টিক কেয়ারের ওপর নির্ভর করে করা যাবে এরকম কোনো একটা সংস্থা গড়ে তোলা উচিত, তেমনও কিছু বললেন না। মানে হু থাকবে কিন্তু আমি সরিয়ে নিচ্ছি, আমার পছন্দ হচ্ছে না বলে। অর্থাৎ হুয়ের মূল কার্যকলাপকে নিয়ে কিন্তু তিনি কোনো প্রশ্ন তুললেন না, এটা খুব ইন্টারেস্টিং, তুললেন না। তার অভিযোগ চীনকে প্রায়োরিটি দিয়েছে এবং করোনার ব্যাপারে মিসম্যানেজমেন্ট করেছে, ব্যাস এই পর্যন্তই। একবারও বললেন না যে করোনা ভ্যাকসিনের ফলে আমেরিকা তথা সমগ্র বিশ্বে কত মানুষ মারা যাচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, ব্রেন স্ট্রোক হচ্ছে, এই কারণে হুয়ের এই কর্মসূচিকে তিনি ধিক্কার জানান, বলেননি। কিন্তু ইন্টারেস্টিং, বলেননি। তাহলে আমরা কি ধরে নেব? তাহলে আমাদের কি খুব আনন্দিত হওয়ার কথা? না, কথা নয়। এই কারণে আমেরিকা যেটা পারে অন্তত হু থেকে বেরিয়ে এসে সদর্পে, কারণ ওটা জায়নিস্টদের ঘাঁটি, ইহুদি ঘাঁটি আমেরিকা, চীন তো এখনও বটেই, ভারত পারে না। তাহলে এইবার চীন, আমরা জানি গোটা সাউথ এশিয়াতে শ্রীলঙ্কাকে শেষ মানে পুরো চীনের খপ্পরে, বাংলাদেশ পুরো চীনের খপ্পরে, এ নিয়ে আমার ডেটা আছে, লেখালেখি করেছি, স্ট্যাচুতেও এ বিষয়ে লেখা রয়েছে, ভিডিওতেও বলেছি, আপনারা জানেন। তো এবং পাকিস্তান, হ্যাঁ, এইবার চীনকে যদি আন্ডারস্ট্যান্ডিং করে আমেরিকা বা জায়নির শক্তি বলবো মিডিয়েট করে যদি বলে ট্রাম্প বাবা থাকো তুমি তোমার মতো, কারণ এমনিতেই আমেরিকায় মানুষ আর ভ্যাকসিন ট্যাক্সিন নিচ্ছে না, ওখানে পথে ঘাটে ব্যাপক আন্দোলন হয়েছে, মার খাওয়ার ব্যাপক সম্ভাবনা, ঠিক আছে, তার বিনিময়ে বাজারটা আমাদের এই দিকটা দাও। অর্থাৎ বখরা যদি হয়ে থাকে তাহলে কিন্তু খুব চিন্তার কথা। তখন কিন্তু আপনি বলতে পারবেন না, কি বলতে পারবেন না, যে আমেরিকায় তো কোথাও ডেঙ্গু ভ্যাকসিনের জন্য জোর দিচ্ছে না, আমেরিকায় তো কোথাও এরকম করতে পারছে না, বার্ড ফ্লু ভ্যাকসিনের জন্য জোর দিচ্ছে না, তো আমাদের কেন দিচ্ছে? এটা বললে কি শুনবে? আপনি তো হুয়ের অধীনেই আছেন, আপনাকে তো শুনতে হবে হুয়ের গাইডলাইন। আর আমাদের প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে গিয়ে নিউ ওয়ার্ল্ড অর্ডারের পক্ষে কথা বলে আসছেন, প্রশংসা করে আসছেন, ভ্যাকসিনেশনকে সমর্থন করছেন, প্রশংসা করছেন, এসবই তো করছেন, কোথাও তো বিরুদ্ধাচরণ করছেন না, হুয়ের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেননি, করেছেন। তবে তাই আমাদের এখন দেখতে হবে আগামীতে আমেরিকার আধিপত্য হু থেকে বেরিয়ে যাওয়ার পরে হুয়ে চীনের আধিপত্য বিস্তার কতটা করে এবং হুকে চীন কতটা কাজে লাগায় আমাদের মতো দেশগুলোকে শোষণ করবার জন্য, ডিপপুলেশন করবার জন্য। ইউরোপ আমেরিকায় ডিপপুলেশনের দরকার অতটা নেই, লোকসংখ্যা অত্যন্ত কম আমাদের দেশের তুলনায়, যা চীন এবং ভারতে এই গোটা বিশ্বের বেশিরভাগ মানুষ জনসংখ্যার একটা উল্লেখযোগ্য অংশ ওই তৃতীয় বিশ্বেই আছে। তাই তো ভাববার না, ভাববার ব্যাপার আছে একটু। এখনই কিছু বলছি না আমি, কিন্তু আপনাদের ভাবনার জন্য একটা দিগন্ত খুলে দিলাম যে চীনকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পুরো রাশটা চীনের হাতে চলে যাচ্ছে কি না। হিসেব তাই বলে, আমেরিকা চলে গেলে চীন ফাঁকা মাঠে গোল দেবে, কে আছে আর? হুকে ফান্ডিং করে হুকে নিজের মতো করে চালানোর ক্ষমতা আর কোন দেশের আছে? দারুণ সুযোগ। তাই আমেরিকায় প্যান্ডেমিক বন্ধ হয়ে গেলেও ভারতবর্ষে, বাংলাদেশে এসব জায়গায় চলবে। আর মনে রাখবেন, পরবর্তী যে ভৌ গোঁজার মানে প্ল্যান আছে সেটা হলো মশা কেন্দ্রিক। ইতিমধ্যেই হাওড়ায় ফাইলেরিয়া দিয়ে শুরু করে দিয়েছে, এটা নিয়ে আমি সংক্ষিপ্ত পোস্ট দিয়েছি, সাবধান, ফাইলেরিয়ার শুরু হয়ে গেছে। যার বাংলা গোদ, এখন গোদ কজনের হয়, কবে হয়েছে, কার হয়েছে, আপনার কতটা হওয়ার সম্ভাবনা আছে, এসব ভেবে চিনতে নেবেন, ফাঁদে পা দেবেন না। আর ফাইলেরিয়ার যেটা, ওটা নিয়ে পরে আলোচনা করব, এখন এখানে সুযোগ নেই।
তাহলে আমাদের দেশে মশা কেন্দ্রিক অর্থাৎ ডেঙ্গু ভ্যাকসিন বেশ কটা ইতিমধ্যেই ট্রায়ালে চলছে, ওরা জানিয়েছে। সেই ডেঙ্গু ভ্যাকসিন আমাদের দেশে দেওয়া হবে, সেটা বহু আগেই আমি জানিয়েছি আপনাদের। ডোর টু ডোর সার্ভেও শুরু হয়েছে, মশা টশা নিয়ে আলোচনা হচ্ছে। জল রাখবেন না, অমুক রাখবেন না, ডাবের মধ্যে কাটা ডাবে জমা জল থেকে শুরু করে ড্রামে জমা জল থেকে শুরু করে টায়ারের মধ্যে জমা জল, এসব খাটালে জমা জল, এসব নিয়ে প্রচার চলছে। হ্যাঁ, মশা, ম্যালেরিয়াও তো লাইনে আছে। বলা হবে কই আমেরিকায় তো আর সেভাবে ডেঙ্গু হয় না, হয় অল্প স্বল্প হয়, আমাদের মতো তো হয় না। আমাদের বিপদ বেশি, আর আমাদেরকেই ভ্যাকসিনটা নিতে হবে, ভারতকেই নিতে হবে, বাংলাদেশকেই নিতে হবে। আমেরিকায় প্যান্ডেমিক হচ্ছে না বলে আপনারা মুখ বুজে বসে থাকবেন? তখন প্রশ্ন আসবে। করোনার ব্যাপারটা তো আলাদা ছিল, ওটা ফ্লু ছিল, তাই সব গোটা বিশ্বে করানো হয়েছিল, এটা জরুরি ছিল। কিন্তু ডেঙ্গুটা তো সব দেশে সমান হয় না। ফ্রান্সে তো মশাই পাওয়া যায় না সেরকম, তো সেখানে কি করে ডেঙ্গু হবে? তাই এটা আমাদের ঘরের বিপদ, তাই আমাদেরকেই সামলাতে হবে। ব্যাস, এবার বুঝে যান, খেলাটা বুঝে যান, বুঝতে হবে। তাই আমেরিকা হু থেকে বেরিয়ে গেছে মানে আপনি খুব নিশ্চিন্ত হয়েছেন, তাই হু এর কোনো ক্ষমতা থাকলো না, হু মরে গেল, শেষ হয়ে গেল, এমন ভাবার কারণ নেই। চীন সেই জায়গাটা নেবে। চীন ইতিমধ্যেই আগের বারে নিয়েছে, নিয়ে বুঝিয়ে দিয়েছে। এই যে করোনা, যে SARS-CoV-2 যেটাকে ওরা প্রচার করে আমাদের প্যানিকবাজি করিয়ে ভয় পাইয়ে ঘরে ঢুকিয়ে দিল এবং লকডাউন করে দিল, সেই ভাইরাসটার উৎপত্তি কোথায়? উহান, চীন, আমেরিকা? না 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 না, চীন থেকে ছড়িয়েছে বলা হচ্ছে। কোথা থেকে ছড়াক, ওটা থাকুক না থাকুক, ওটা বিবেচ্য বিষয় নয়, বিবেচ্য বিষয় নয় এখানে। বিষয়টা চীন তখন খবরে, এবং চীনা ভাইরাস বলে বলা হয়েছে। ইন্টারেস্টিং, এমনি কি আর ডোনাল্ড ট্রাম্প বলেছেন নাকি? রাষ্ট্রপতি পদে থাকলে পাগলের মতো এমনি বলা যায় না, কারণ থাকে। এই যে দিদি, আমাদের দিদি যে বহুদিন আগে থেকে বলে চপ ভাজো, চা করো, চাওয়ালা অনেক বেশি ইনকাম করে, আসুন চপ ভাজুন, এমনি বলেন। জানেন তো চাকরি বাকরি থাকবে না, চাকরি বাকরি দেবেন না, তাই মানসিক প্রস্তুতি তৈরি করুন। ওরা হিসেবে বলে, মনে হয় মাতাল, না পাগলের সব মনে হয়, মোটেই নয়। বুদ্ধিমতী নারী, যথেষ্ট বুদ্ধি রাখেন তিনি। বুদ্ধি না থাকলে এভাবে টিকে থাকা যায় না। এবং ক্ষমতাসীন গোষ্ঠী, আন্তর্জাতিক প্রভুরা যখন আমাদের দেশে নজর দিয়ে ফেলেছে, সোভিয়েত ইউনিয়ন নেই এখন, পোলারাইজড ওয়ার্ল্ড নয়, এখন হচ্ছে পোলারাইজড ওয়ার্ল্ড। একটা সময় তো দুটো ছিল। তাই মনে রাখবেন, রাষ্ট্রপ্রধানরা, তিনি মুখ্যমন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, তাদের বুদ্ধি রাখতে হয়। কিসের বুদ্ধি? গদি দখল করার বুদ্ধি এবং গদিতে টিকে থাকার বুদ্ধি। জনমঙ্গলের জন্য না, টিকে থাকাটাই লক্ষ্য। এখন তার জন্য যদি কিছু জনমঙ্গল করতে হয়, সেটা করে থাকবেন। আর জনমঙ্গলের ব্যাপারটা খুব আপেক্ষিক, কে কীভাবে মঙ্গল হয় আমরা নিজেরাই তো জানি না। আমরা কি জানি নিজেদের ভালোটা বুঝি? আমরা বুঝি না। তাই তাঁরা যা বলেন, মুখ ফসকে বলে ফেলেছেন এমন ভাববেন না। স্ক্রিপ্টেড থাকে, মনে হয় যেন বলে ফেলেছেন মুখ ফসকে, মনে হয় যেন মাথা খারাপ, মনে হয় যেন অমুক, মনে হয় যেন উগ্র, মনে হয় যেন চণ্ডাল, এরকম মনে হয়। কিন্তু এগুলো বৃহত্তর স্ক্রিপ্টের অঙ্গ মাত্র। আমি রাগের মাথায় কিছু বলে ফেললাম, সেটা আলাদা কথা, সেটা স্ক্রিপ্টেড নয়। কিন্তু সর্বোচ্চ স্তরে যারা বসে আছেন তারা বেফাঁস কিছু বলেন না। কালে ভদ্রে হয়তো 1000টার মধ্যে একটা বললেন, সেটা আলাদা কথা। তাই মিলে যাচ্ছে তো। আমি তখনই বলেছিলাম, বুঝুন উনি কেন চা করার কথা বলছেন, চপ ভাজার কথা বলছেন। উনি কিন্তু সাবধান করে দিয়েছেন, আপনারা শোনেননি। আপনারা তা সত্ত্বেও সরকারি চাকরির পেছনে দৌড়েছেন, এসএসসির পেছনে দৌড়েছেন, ওই করে দিনের পর দিন, বছরের পর বছর সময় নষ্ট করেছেন, যৌবন নষ্ট করেছেন, জীবন নষ্ট করছেন, এখনও।
কিন্তু উনি কিন্তু আবার সেদিনও বলেছেন চা করলে চা বেচলে অনেক বেশি ইনকাম হয়, তাই তো বলেছেন তো, একদম ভুল কিছু বলেননি। সমস্যা এখানেই, এটা নতুন বিশ্ব ব্যবস্থা, তিনি কিন্তু বহু আগে এগুলো বলা শুরু করেছেন। তো যে প্রসঙ্গে ছিলাম, যে ডোনাল্ড ট্রাম্প মুখ ফসকে এটা বলেছেন এমন নয়, চায়না ভাইরাস, তারপরে কি বললেন, মিজলি ফ্লু। ভাবুন, ব্যাংকিং ব্যবস্থা গঠন না করে, অর্থনৈতিক ক্ষমতার তৈরি না করে, আমি বলতে চাইছি যে সিস্টেমটাকে তিনি তৈরি কিছু করেননি। রসচাইল্ডের সিস্টেমই চলছে আমেরিকায়, গোটা বিশ্বে চলছে। তাহলে তিনি কি করে এরকম একটা সাহস পান? করোনা কি মিজলি ফ্লু বলে চালিয়ে দিলেন, বেশ। তারপরে হেরে গেলেন, বাইডেন এলো, পরের বারে আবার ফিরে এলেন। এই ফিরে আসাটা একটা চরম বিপ্লব হতে পারে, আর পারবে বলে মনে হচ্ছে না আমার। বলেছিলাম না, আমার আশঙ্কা আছে, আই এম কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড। আজকে সেই ঘটনার আমি খোলাসা করবো আর কি, এখনো করিনি কিন্তু কিছু। সেটা তিনি বলে দিলেন। কিভাবে বলে দিলেন? তিনি আবার ক্ষমতায় চলে এলেন, মাস্ক পরতেন না, মাস্কের বিরুদ্ধে বলেছেন, বেশ, তখন আমরা প্রশংসা করেছি। কিন্তু তুমি পাল্টা অর্থনৈতিক ব্যাংকিং ব্যবস্থা না গড়ে তুলে তুমি কি করে জায়নিক শক্তির বিরুদ্ধে লড়াই করবে? এটাই তো প্রশ্ন। বারবার করে আমি এটা বলি, বারবার করে এটা বলি। কেন বলি? কারণ আপনার অর্থনীতি, দেশের অর্থনীতি, আপনার বাজেট, আপনার কর্মচারীর মাইনে, আপনার স্ট্র্যাটেজি, আপনার এক্সপোর্ট ইম্পোর্ট, সবই তো সেই ব্যাংকিং ব্যবস্থার উপরে। আপনি কি করে, কোথায় আপনার এলবো রুম কোথায় আছে, কি করে আপনি পারবেন? তাই প্রশ্ন, হু থেকে আমেরিকা বেরিয়ে গেল, ভারতের পক্ষে খুব চিন্তার কথা। তাহলে চীনকে কি এবার এই এলাকাগুলোকে, বাকি বিশ্বের যে এলাকাগুলোতে চীনকে, জায়নিক শক্তির আরেকটা ডানা, আমেরিকা এখন একটা ডানাকে দিয়ে আর একটা ডানা তৈরি করা, দুটো ডানাই তো লাগবে। কিন্তু ওই ডানাটা কোন কাজে লাগবে? চীনের দানাটা আমরা বুঝতে পারছি, করোনার ক্ষেত্রে চীনের বড় ভূমিকা, এসবই বুঝতে পারছি। চীনের তৈরি ভ্যাকসিন পাকিস্তানে দেওয়া হয়েছে, বাংলাদেশে দেওয়া হয়েছে, শ্রীলঙ্কায় দেওয়া হয়েছে। আর আমেরিকার তৈরি ভ্যাকসিন, বিল গেটসের ভ্যাকসিন, আমাদের সিরাম ইনস্টিটিউট কিন্তু লোকটা আমেরিকার, বিল গেটস ফাউন্ডেশন, বিলের মেইন ওটা আমেরিকান। তো ওটা দেওয়া হয়েছে আমাদের ভারতবর্ষে, কোভিশিল্ড। ভাগ করে খাওয়া হয়েছে তো ভাগ করেই ওরা খেয়েছে। তো এইবার কোন ভাগটা ওরা করে খাবে, কিভাবে করবে, ডোনাল্ড ট্রাম্প কি ভূমিকা নিতে চলেছেন আমেরিকায়, আমি পরের ক্ষেত্রেই আলোচনা করে চলে আসছি। এবার আসছি পরবর্তী খুব গুরুত্বপূর্ণ ঘোষণা, থার্ড জেন্ডার থাকবে না। আপনারা জানেন যে সমগ্র বিশ্বজুড়ে আমাদের সিলেবাসের মধ্যেও দেখবেন ঢুকিয়ে দেওয়া হয়েছে, এখনও না হলেও আগামীতে হবে। এবং বিভিন্ন সচেতনতার মাধ্যমে ফেসবুক পোস্ট থেকে শুরু করে টেলিভিশন, মিডিয়া, ওয়েব সিরিজ, সিনেমা, সর্বত্র দেখবেন থার্ড জেন্ডার হিসেবে একটাকে প্রমোট করা হচ্ছে, যেটাকে ট্রান্সজেন্ডার বলা হচ্ছে। ব্যাপারটা কীরকম? এলজিবিটিকিউ নিয়ে আমার আগের লাইভ আমি করেছি, সেটা এখানে পুনরাবৃত্তি করছি না। বাড়ছে গোটা আমেরিকাতে, আমরা দেখতে পাচ্ছি যে সমকামিতা বাড়ছে, সেই তথ্য আছে, এবং ট্রান্সজেন্ডার বাড়ছে গোটা আমেরিকাতে, আমাদের দেশেও বাড়বে। এবং এটা যে ফার্মা কোম্পানির একটা বদান্যতা আছে, এটাও অস্বীকার করা যাবে না, সে তথ্যও আমি দিয়েছি, আলোচনা করেছি আগের লাইভে। এখন প্রশ্ন হচ্ছে, এরকম একটা পরিস্থিতিতে যখন বলা হচ্ছে 2040 নাগাদ, বেশি দেরি নেই, আর মাত্র 15 বছর, আর যে আমেরিকার ভোটারের 1/5, কনজারভেটিভ এস্টিমেট যেটা আরও বাড়তে পারে, 1/4 হতে পারে, অর্থাৎ 25% এলজিবিটিকিউ ভোটার হবে, এবং অবশ্যই ট্রান্সজেন্ডার একটা উল্লেখযোগ্য অংশ। তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা করছেন
যে শুধুমাত্র দুটি জেন্ডার, মেল এবং ফিমেল, কে তিনি শনাক্ত করবেন, মানে রেকগনাইজ করবেন। সেভাবেই পরিচয়পত্র থেকে শুরু করে সমস্ত কিছুকে তৈরি করা হবে। বাকিদের ফান্ডিং থেকে শুরু করে সুযোগ সুবিধা, অনেকে আশঙ্কা করছেন চাকরি বাকরি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আর এই ধরনের কমিউনিটিকে আর গুরুত্ব দেওয়া হবে না, তাদেরকে ছেঁটে ফেলা হবে। এটা খুবই চিন্তার কথা কিন্তু, কারণ ওখানে যে সংখ্যায় আছেন, বাড়ছেন তারা। এটা কেন করছেন আসছি। তার আগে আমরা একটু দেখে নিই, একটা যদি যুক্তি আমরা রাইট উইং পার্টির পক্ষে রাখতে চাই, জনগণের মঙ্গলের কথা ভেবে তিনি যদি এটা করে থাকেন, আমেরিকার হেলথের কথা ভেবে এটা যদি করে থাকেন, মানে আমেরিকার মঙ্গলের কথা ভেবে যদি এটা করে থাকেন, তার একটা যুক্তি কিন্তু আছে। আমি ওই যে বললাম, কোনো দিকে কিন্তু যাচ্ছে না, আমি বিভিন্ন জায়গাগুলো, প্রক্রিয়াগুলো আপনাদের সামনে রাখছি, আপনারা ভেবে ভাববেন। একটা যুক্তি কি আমরা দেখতে পাচ্ছি, আমরা কিছুদিন আগেই দেখেছি যে আমেরিকার যে পপুলেশন, যেটা নেগেটিভ গ্রোথ তৈরি হচ্ছে। আর যদি ট্র্যাডিশনাল অর্থনীতিটাকে, ওই যে যেটা এলন রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি যে প্যারিস সিটি থেকে বেরিয়ে আসা এবং ডিজেল গাড়িও পাশাপাশিকে রাখা, যেটা ডেট্রয়েট, যে কারণে ব্যাপকভাবে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে। ডেট্রয়েট, যেটা আমেরিকার, আপনারা জানেন যে অটো হাব বলা হয়, অটোমোবাইল হাব। তো সেই ডেট্রয়েট আমি ট্রাম্পের পেছনে, তো অর্থাৎ ট্র্যাডিশনাল যে ওল্ড অর্ডার যেটাকে আমরা বলছি এখনও, যেটা এখনও আমাদের দেশে পুরোপুরি যায়নি, তো সেইটাকে তিনি যদি বজায় রাখতে চান, সেখানে মানুষ লাগবে, ম্যান পাওয়ার লাগবে। তো সেই ক্ষেত্রে এই যে নেগেটিভ গ্রোথ হচ্ছে জনসংখ্যার দিক থেকে আমেরিকায় বা ইউরোপে, এটা নিজের দেশের কথায় তিনি যদি বলি আমি, আমেরিকা ফার্স্ট, সেক্ষেত্রে উনি চাইবেন না যে ট্রান্সজেন্ডারকে উৎসাহিত করা। কেন চাইবেন না? কিছুদিন আগেই দেখবেন বাইডেনের পিরিয়ডে একটা আইন হয়েছে, আমি এটা নিয়ে আলোচনা করেছি ইউটিউব ভিডিওতে, খুব ইন্টারেস্টিং এবং ভয়ঙ্কর আইন। কি, আমেরিকার কোনো টিনেজার, মাইনর হলেও, অর্থাৎ 18 বছরের নিচে হলেও, মাইনর হলেও, 14-15 কোনো সমস্যা নেই, ধরুন একটি কিশোরী, সে যদি মনে হয় না আমি ছেলে হতে চাই, আমার মনে হচ্ছে আবার বডিটা হচ্ছে মেয়ের কিন্তু মনটা ছেলের, বা যাই হোক এইরকম, বা উল্টোটা যদি আমি হতে চাই, মানে ট্রান্সজেন্ডার এরকম অনুভূতি হচ্ছে তার, যে আমি এই মানে বডিটা আমাকে শ্যুট করছে না, সে কিন্তু বাবা মার অনুমতি ছাড়াও, অনুমতি না দিলেও, সে যদি একটা মাত্র হেল্পলাইনে ফোন করে, ফোন নাম্বার সবার কাছে অ্যাভেলেবল করে দেওয়া হয়েছে, তাকে সংস্থার গাড়ি তুলে নিয়ে যাবে, তুলে নিয়ে অপারেশন করে তার ট্রান্সজেন্ডার যেমন মানে যেটা সে হতে চাইছে বা যাই হোক না কেন, সেটা করে দেবে অপারেশন করে, একদম। হ্যাঁ, একদিনে হবে না, একটা প্রসেস। অর্থাৎ বাবা মার অনুমতি লাগবে না, মাইনর হলেও লাগবে না। এটা খুব বিপজ্জনক একটা আইন, এটা আমেরিকায় করা হয়েছে। তো এটা অনেকেই কাছেই, এই আইনটা অনেকেই রিপাবলিকান, যারা দক্ষিণপন্থী, ফার রাইট, যারা ট্র্যাডিশনাল ফ্যামিলিতে বিশ্বাস করেন, তারা এটা মানতে পারছেন না। বাবা মা মানবেন? বলুন তো, সম্ভব হয়? এটা কোন বাবা মা মানবেন যে আমাদের অনুমতি ছাড়া আমার মেয়েটা বা ছেলেটা এরকম ফোন করে দিল, সে তাকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে গিয়ে, বা তা আমাদের অনুমতি ছাড়া, এগুলো কি মানবেন না? স্বাভাবিক। এইবার দাঁড়াচ্ছে, দেখুন এইটার ক্ষেত্রে কি হয়, ট্রান্সজেন্ডারের যেটা সমস্যা, সেটা হলো তাঁরা তাদের ব্যক্তিগতভাবে তারা কতটা ভালো থাকছেন, কি থাকছেন, সেটা ইতিমধ্যেই আমার ভিন্ন ভিডিও আছে ইউরোপে, আমি নিজে দেখেও এসেছি। যদিও ভালো মন্দ থাকাটা আপেক্ষিক, সেটা আমি আসছি না, কিন্তু যেটা সমস্যাটা হলো পপুলেশন। কীরকম? ট্রান্সজেন্ডার হলে আপনি নর্মালি আপনি তো বাবা মা হতে পারবেন না, পারবেন? অত সোজা নয়, যতই ওরা মুখে বলুক না কেন। আপনি ছেলে থেকে পরিবর্তন করে একটা মেয়ে হলেন, আর আপনি সঙ্গে সঙ্গে সেটা আপনার কোথায় যাবে? আপনি কি করে আপনি সন্তানের জন্ম দেবেন? মেয়ে হলেন বটে, দেখতে শুনতে মেয়ে হলো, আপনার হরমোনের থেরাপি, বিভিন্ন রকমের স্টেপ বাই স্টেপ আপনার অপারেশন করে আপনাকে মেয়ে বানিয়ে দেওয়া হলো, ঠিক আছে, কিন্তু আপনি মা হতে পারবেন? ভেতরের অর্গানগুলো কি গেল না? সমস্যা। অর্থাৎ পপুলেশন ডিপপুলেশন প্রোগ্রাম, যে কারণে ওরা
ভৌভৌয়ের মাধ্যমে, ফার্মা কোম্পানির মাধ্যমে জায়নের শক্তি ট্রান্সজেন্ডার ব্যাপারটাকে সাইকোলজিক্যালি, জিনগতভাবে, ফিজিক্যালি প্রমোট করছে, যেটা বাড়ছে আমেরিকায়। তো আমাদের দেশেও আপনারা দেখতে পাবেন আগামীতে, পথে ঘাটে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন, এবং আপনাদের বাড়িতে কিশোর কিশোরীদের মধ্যেও তার প্রভাব আগামী 2030-এর মধ্যে আপনারা দেখতে পাবেন। মানসিক প্রস্তুতি রাখুন, ভয় দেখাচ্ছে না কিন্তু, কারণ আপনাদেরই হ্যান্ডেল করতে হবে। অর্থাৎ আমেরিকার মতো হারে না হলেও আগামী 15 বছরের মধ্যে আমাদের বাঙালি পরিবার তথা ভারতীয় পরিবারের 100টি শিশুর মধ্যে অন্তত 2-3টি শিশু ট্রান্সজেন্ডার হবে, অথবা হোমোসেক্সুয়ালিটি বা লেসবিয়ানিজমের দিকে যাবে। মানসিক প্রস্তুতি রাখুন, আপনারাও কিন্তু বেঁচে থাকবেন তখনও। এ নিয়ে পরে আমি ভিন্ন ভিডিও করব। এটা কিন্তু আমি ভয় দেখাচ্ছি না, এটা ডেটা, স্ট্যাটিস্টিক্স, বিশ্লেষণ, ফার্মা কোম্পানির যেভাবে ঘটছে গোটা বিশ্বে, তার যে পর্যবেক্ষণ, আমেরিকায় যা ঘটেছে। অর্থাৎ আপনার মেয়ে অন্য একটি মেয়ের সঙ্গে প্রেম করছে, ভালোবাসছে, তাকে আপনাকে গ্রহণ করার মানসিকতা তৈরি করতে হবে আগামীতে। কারণ এটাকে ভেতর থেকে জিনগত ভাবে পরিবর্তিত করলে আপনি কাউন্সেলিং করে বুঝিয়ে কিচ্ছু করতে পারবেন না, উগ্রও হতে পারবেন না। আপনার সন্তান না, কি করবেন আপনি? অর্থাৎ প্রকৃতিতে যেটা খুব বিরল ক্ষেত্রে ছিল, হার্ট অ্যাটাকও ছিল, ব্রেন স্ট্রোকও ছিল, সবই ছিল, আত্মহত্যাও ছিল, ডিপ্রেশনও ছিল, সমকামিতাও ছিল, বিরল ক্ষেত্রে ছিল। 12 বছর, 14 বছর, 22 বছরে হার্ট অ্যাটাক ছিল না, তো এখন সেটা নর্মাল, নিও নর্মাল। তো সেরকমভাবেও সমকামিতা ছিল পৃথিবীতে, অবশ্যই ছিল, একদম ছিল না তো নয়, আছে, আমরা দেখেছি, তথ্য আছে, কিন্তু বিরল ক্ষেত্রে ছিল। এবার আপনারা নর্মাল, নিও নর্মালে দেখবেন কতটা বেড়ে গেছে। তো এইবার দক্ষিণপন্থী যারা বাবা মা রয়েছেন, রিপাবলিকান পার্টির যারা মূলত অভিভাবক রয়েছেন, কনজারভেটিভ মেন্টালিটির যারা, তারা এই ধরনের প্রোগ্রেস চাইছেন না। এবং সেই কারণে তারা এই যে বিলটা, ট্রাম্প যেটা বলেছেন যে ট্রান্সজেন্ডারকে এনকারেজ তিনি করবেন না, শুধু মেল ফিমেল করবেন, সেক্ষেত্রে এটার কিন্তু এই মানসিকতার একটা ভূমিকা কিন্তু আছে বলেই কিন্তু, শুধুমাত্র প্রভুরা চাইছেন বলেই ব্যাপারটা মিলিয়ে জুলিয়ে, কিন্তু প্রভুরা কেন চাইছেন সেটা আসছি পরে। তো তিনি ক্ষমতায় এসেই তিনি তার ভোটারকে চটাবেন? নিশ্চয়ই চটাবেন না, একটা উদ্দেশ্য তো আছেই। তো যদি সামাজিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন, তবে এই জায়গাটা গুরুত্বপূর্ণ, ভাবার আছে। গেল আরেকটা জায়গা কি হলো, যেটা ডিভাইসিভ পলিটিক্স হিসেবে আমি দেখছি, সেটা হলো আমেরিকাকে খণ্ড খণ্ড করে দেওয়া। কি আগে? হ্যাঁ, আপনারা জানেন যে আমেরিকা একটা পৃথিবীর এখন সবচেয়ে বড় দেশের একটি অন্যতম দেশ। পৃথিবীর বড় দেশগুলোকে ওরা আগেও ভেঙেছে। সোভিয়েত ইউনিয়নকে ভেঙে 15খানা রাষ্ট্র হয়ে গেছে। ভারতবর্ষ একসময় সবচেয়ে বড় দেশ ছিল, এটা মানে গোটা বিশ্বের একটা 2 নম্বর 2-3 নম্বর স্থানে থাকার মতো আকার ছিল তার। পাকিস্তান থেকে শুরু করে পুরো দেশটা ভাবুন, সেটাকে ওরা তিন টুকরো করেছে। এখন পালা কাদের? ভারতের পালা এখনও আসছে, একটু সময় লাগবে, আমি আসছি। একজন প্রশ্ন করেছিলেন যে স্যার, ভারতকে কি ভাগ আবার কি হতে পারে? ইঙ্গিত আমি আগেও দিয়েছি, কেন, কোন ভিত্তিতে ওরা করবে জায়নের শক্তি, চীনকে কতটা কাজে লাগাবে, ধর্মকে কতটা কাজে লাগাবে, এ নিয়ে আলোচনার পরিসর এখানে নেই, ও নিয়ে ভিন্ন লাইভ দাবি করে। কিন্তু আমেরিকাতে দেখুন, একটু ফিরিয়ে যান, আমেরিকা কিন্তু একটা বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে। সেখানে একটা সিভিল ওয়ার তৈরি করতেই হবে,
কারণ দেশের মানুষ ইতিমধ্যেই ভ্যাকসিন বিরোধী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা একটা চরম রকম ফার্মা বিরোধী জায়গায় চলে গেছে এবং ইউনাইটেড হচ্ছে। তো এই ইউনাইটেড ভোটার যেটা রিপাবলিকান পার্টিকে ক্ষমতায় এনেছে এবং ট্রাম্প ক্ষমতায় এসেছে, ওরা আসতে দিয়েছে, এটা এমনি এমনি নয় কিন্তু। কারণ এইটা যদি দেখুন, এই আইনগুলো কিন্তু আমেরিকার অনেক মানুষকে চটাবে। কারণ ভুলে যাবেন না, আমেরিকাতে 23খানার স্টেটে ডেমোক্রেটিক পার্টি জিতেছে। 50টা স্টেটের মধ্যে 23টা স্টেট, বাকি মানে গভর্নর আছে, গভর্নরশিপ আছে সেখানে ডেমোক্রেটিক পার্টির, অর্থাৎ বাইডেন, যার এখন কামালা হ্যারিস তো লড়েছিলেন আর কি, যাই হোক, তো আছেন। এবং মজার কথা কি, আমেরিকার ইতিহাসে কোনোদিন কোনো মহিলা রাষ্ট্রপতি জেতেননি। তা সত্ত্বেও ডেমোক্রেটিক পার্টিতে কামালা হ্যারিসকে দাঁড় করানো হলো। কেন ভাববেন না? তো সেই 23খানা রাষ্ট্রের ডেমোক্র্যাট পার্টির গভর্নরশিপ আছে এবং আমেরিকার বেশ কিছু বড় বড় শহরে যত মেয়র, সব ডেমোক্রেটিক পার্টির মেয়র। অর্থাৎ এরা কিন্তু এই আইনগুলো মানবে না। ডেমোক্র্যাটদের মধ্যে LGBTQ বলুন, ট্রান্সজেন্ডার বলুন, এদের সংখ্যা সবচেয়ে বেশি। তথ্য তাই বলছি, বামপন্থী বা বাম মনোভাবাপন্নদের মধ্যে এই যে যাদের মধ্যে রিলিজন ব্যাপারটা কম নেই বললেই চলে, অত্যাধুনিকতা রয়েছে, তো তাদের মধ্যেই কিন্তু এই লেসবিয়ানিজম, গে বলুন, এই ট্রান্সজেন্ডারের ব্যাপারটা বেশি। অর্থাৎ মননে ডেমোক্র্যাট, ও দেশের কথা বলছি। আর আমাদের দেশে তো খোঁজ নিয়ে দেখুন বামপন্থী আগে, হ্যাঁ বামপন্থী, এদের মধ্যে সংখ্যাটা 99.99%। তাহলে এইখানে একটা কিন্তু সিভিল ওয়ারের সুযোগ তৈরি হয়ে যাচ্ছে, করা হচ্ছে। এই কট্টর ট্রাম্প যে আইনগুলো আনছেন, একদিকে যেমন এই একটা পর্যবেক্ষণ রাখলাম, ওই সম্ভাবনার কথাটাও তুলে ধরতে চাইছি, যেটা আমেরিকা যে ভাগ হয়ে যাবে সেই সম্ভাবনা আমি আগে বলেছি। ভারত যে কারণে ভাগ হলো, কারণগুলো মোটামুটি একই, ডিভাইড অ্যান্ড রুল করা, মানে ইসলামিক বিশ্ব এখন কতগুলো মুসলমান অথচ কতগুলো রাষ্ট্র, কেন? ডিভাইড অ্যান্ড রুল করা গেল। সাদ্দামকে সরিয়ে দেওয়া গেল, গাদ্দাফিকে সরিয়ে দেওয়া গেল, সৌদি আরবকে দিয়ে ইয়েমেনে বোমা ফেলা যাচ্ছে, বুঝতে হবে। তো এইখানেও এই খেলাটা শুরু হয়ে গেল। ট্রাম্পকে কাজে লাগানো হতে পারে, কন্ট্রোল অপোজিশন। আগামীতে আমেরিকা ফুঁসে উঠবে, কিন্তু এই একটা ডিভিশন তৈরি হবে। বলে দিই, ইতিমধ্যেই বেশ কয়েকটি রাষ্ট্র, তাদের মানে স্টেট, তাদের আইনসভায় এ নিয়ে প্রশ্ন তুলেছে, অনেকে পাশও করে রেখেছে, কি আমেরিকা থেকে বেরিয়ে যাওয়া, ইউনাইটেড স্টেটস ফেডারেল গভর্নমেন্ট থেকে বেরিয়ে যাওয়া। কারা কারা? আমি আপাতত মাত্র 5-6টি নাম বলছি, আরও আছে। আলাস্কা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, নিউ হ্যাম্পশায়ার, ফ্লোরিডা। এরা আইনসভায় রীতিমতো আলোচনা করেছে এবং আমেরিকার যে ইউনিয়ন আছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড ইউনিয়ন, এই অর্থে তারা বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ এটা ইউনিয়নিস্ট। কিন্তু সমস্যা হলো একটাই, একটা আইন আছে 1969 সালের একটা সুপ্রিম কোর্টের, আমেরিকান সুপ্রিম কোর্টের আইন আছে, সেখানে বলা আছে, সেখানে একটা মামলা হয়েছিল ইউনাইটেড স্টেটসের বিরুদ্ধে ভার্সাস হোয়াইট মামলা। তো সেইখানে রায়ে বলা হয়েছে যে কোনো রাষ্ট্র, স্টেট, যেমন ক্যালিফোর্নিয়া বা ফ্লোরিডা, ইচ্ছে করলেই বেরিয়ে যেতে পারবে না। কি করতে হবে? হয় কনসেন্ট নিতে হবে, মানে উভয় পক্ষের সম্মতি থাকতে হবে। অর্থাৎ আমেরিকান যে ইউনাইটেড স্টেটস সরকার, যেমন ট্রাম্প এখন, তারও সম্মতি থাকতে হবে, এবং ধরুন ফ্লোরিডা বেরিয়ে গেল, তারও যে সরকার সম্মতি থাকতে হবে, তবেই সম্ভব হবে। অর্থাৎ মিউচুয়াল কনসেন্ট থাকতে হবে, একটা অপশন আছে বেরিয়ে যাওয়ার।
আর একটা অপশনে কিন্তু কোর্ট বলে দিয়েছে কি, রেভলিউশন, বিপ্লব। যদি সেখানকার মানুষ বিক্ষোভ করে, বিপ্লব করে, বলবে আমরা আমেরিকা স্টেটের সঙ্গে, মানে ইউনাইটেড স্টেটস আমেরিকার সঙ্গে থাকতে চাই না, আমরা অন্য রাষ্ট্র চাই, আমরা বেরিয়ে যেতে চাই, তাহলে সম্ভব। কি বুঝলেন? রেভলিউশনের রাস্তা এবার খোলা হয়ে গেল। তাই একটা কট্টরপন্থা, যেটা রাইট উইংকে, ট্রাম্প রাইট উইং পলিটিশিয়ান, রিপাবলিকান পার্টি ইজ এ রাইট উইং পার্টি, তাকে দিয়ে দেখুন, মনে রাখবেন সুপ্রিম কোর্ট কিন্তু আরও একটা ইন্টারেস্টিং পর্যবেক্ষণ রেখেছিল বেশ কয়েক বছর আগে, মানে বেশি দিনের কথা না, 2-3 বছর হবে, অ্যাবর্শনের ক্ষেত্রে। অর্থাৎ একটা সময় ছিল আমেরিকার নারীরা যখন খুশি যত খুশি অ্যাবর্শন করতে পারত, মানে গর্ভপাত করতে পারত। এতে করে বার্থ রেটে সমস্যা হচ্ছে বলা হচ্ছিল। তাই অ্যাবর্শন কিন্তু এখন আর আমেরিকায় সহজ নয়, অনেক ব্যাপার আছে। অ্যান্টি অ্যাবর্শন আইন চলে এসছে আমেরিকায়, এ নিয়ে আমার ভিডিও আছে, এখানে বিস্তৃত আলোচনা করছি না। অর্থাৎ এই যে, এবং তার সঙ্গে এবার এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে যেটা হলো, ট্রাম্প ঘোষণা করেছেন, তাহলে আগামীতে যদি এই যে ডেমোক্রেটিক যে সাপোর্টার, যাদের উল্লেখযোগ্য অংশই এই, মানে এলজিবিটি কিউদের উল্লেখযোগ্য অংশই এই ডেমোক্র্যাট, সিংহভাগই ডেমোক্রেটিক সাপোর্টার, পাশাপাশি এই যে অ্যাবর্শনের ব্যাপারগুলো আছে আইনটা, পাশাপাশি এই যে সমস্ত কিছু মিলিয়ে, প্লাস এই যে ধরুন বার্থ রাইট দেওয়া যাবে না, মানে আর জন্মমাত্রই আমেরিকান নাগরিক ওখানে হলেই আমেরিকান নাগরিক এরকম বলা যাবে না, পাশাপাশি যে কট্টরভাবে যে উৎখাত করা হচ্ছে অনুপ্রবেশকারী বলে দিয়ে, এই যে একটা কট্টর পরিস্থিতি তৈরি হচ্ছে আমেরিকায়, তাতে করে তো বিক্ষোভ অনিবার্য আগামীতে। এবং এই সব যারা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদেরকে ফান্ডিং করলেই আমেরিকার ওই যে ক্লজটা বলা আছে, বিক্ষোভ করলে, বিপ্লব হলে তবেই বেরিয়ে যাওয়া যাবে। অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু একটা ওয়ে আউট দেখিয়ে দিয়েছে, খুব ইন্টারেস্টিং, যে উভয়ে সম্মতি চাই অথবা বিপ্লব, রেভলিউশন যদি হয় তাহলে হবে। বাহ, সুন্দর কথা। এবার রেভলিউশন কি করে হয় বলশেভিকদের জিজ্ঞাসা করুন। গ্রেগরি রাসপুটিনে লিখেছে কি করে ফান্ডিং করে, প্রমোট করে, পেশাদার বিপ্লবী দিয়ে রেভলিউশন করানো যায়, যে আইনিক শক্তিরা পারে। জেকব শিপের কার্যকলাপ তথ্য দিয়ে সামনে এনেছে গ্রেগরি রাসপুটিনে। তো ইন্টারেস্টিং, বেশ লাগছে আমার কিন্তু, মানে এই প্রক্রিয়াগুলো স্টাডি করতে। কিন্তু আপনারা ভাবছেন এই ব্যাপারটা কি প্রথম আমেরিকায়? না 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 না, প্রথম নয়। আমেরিকাকে ভাগ করার চেষ্টা আগেও হয়েছে, প্রথম নয়। আসুন একটু পিছিয়ে যাই, 1861 খ্রিস্টাব্দ। আমেরিকান রাষ্ট্রপতি তখন আব্রাহাম লিঙ্কন। তিনি কি চাইলেন? তিনি দাস প্রথা বিলুপ্ত করতে চাইলেন। স্লেভারি যেটা ছিল, জানেন তো, আমেরিকায় কৃতদাস দিয়ে কাজ করানো হতো, কি ভয়ঙ্কর, বেশিরভাগই নিগ্রো, তখন সবাই নিগ্রোই কৃতদাস ছিল, ভয়ঙ্কর অবস্থা, তাদের কোনো অধিকার থাকতো না, গরু ছাগলের মতো ট্রিটমেন্ট করা হতো। এবং আঙ্কেল টমস কেবিন বলে একটা বিখ্যাত বইও আছে, আপনারা পড়ে থাকবেন কৃতদাস প্রথার ওপরে আমেরিকায়। শুধু আমেরিকা না, বিশ্বের বিভিন্ন দেশে এই কালো চামড়ার মানুষগুলোকে দাস বাজারে বিক্রি করা হতো, ভয়ঙ্কর সেসব ঘটনা, ইতিহাস। তো সেই আব্রাহাম লিঙ্কন এসে ঘোষণা করেন যে আর স্লেভ সিস্টেম, স্লেভারি কোনো রাষ্ট্রে প্রসারিত করা যাবে না। তিনি অ্যাবলিশ করতে চাইলেন, তুলে দিতে চাইলেন। শুরু হয়ে গেল সংঘাত। কেন? তখন বেশ কিছু মানুষ যারা ওই দাসদেরকে খাটিয়ে খুটিয়ে এক্সপ্লয়েট করে ব্যবসা বাড়াতেন, এস্টেট বাড়াতেন, যাদের রান ছিল, ফার্মিং ছিল, বড় বড় সব জমিদার, কাউন্ট, জোদ্দার, তারা বলল না, আমরা দাস প্রথাকে বিলুপ্ত হতে দেব না, যেমন দাস আছে, কৃতদাস যেমন আছে, স্লেভারি যেমন আছে, থাকবে। শুরু হয়ে গেল সংঘাত। 11খানা আমেরিকান স্টেট, দক্ষিণ দিকের সাউদার্ন, তারা যুদ্ধ ঘোষণা করলো। শুরু হয়ে গেল যুদ্ধ আমেরিকান সেই গভর্নমেন্ট, রাষ্ট্রের সঙ্গে, অর্থাৎ আব্রাহাম লিঙ্কনের সেনাবাহিনীর সঙ্গে। এটাকে বলা হয় কনফেডারেশন অফ স্টেটস বলে আলাদা করে একটা ওরা গঠন করে ফেলেছিল, 11টা রাষ্ট্র মিলে, স্টেট মিলে আমেরিকার। 4-5 বছর ধরে যুদ্ধ চলল, প্রচুর মানুষ হতাহত হলো, প্রচুর কৃতদাস মারা গেল,
অসুখে, রোগে, ভোগে, অত্যাচারে, কারণ তারাই টার্গেট। তোদের জন্যই এটা হলো, তোরা কেন মুখ বুজে থাকতে পারিস না? লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়। তখনই আমেরিকা থেকে বেরিয়ে যাওয়ার একটা সূত্রপাত হলো, সিভিল ওয়ার, গৃহযুদ্ধ। আব্রাহাম লিঙ্কন জিতলেন, ইউনিয়ন আর্মি জিতে গেল 65 সাল নাগাদ। 4 বছর ধরে যুদ্ধ চলেছিল, 4-5 বছর ধরে, তাতেও রক্ষা হলো না। আব্রাহাম লিঙ্কনকে পেছন থেকে গুলি করে হত্যা করলেন জন উইলকস বুথ 14 এপ্রিল 1865। গুলি করে হত্যা করলেন। পরের দিনই, সঙ্গে সঙ্গে মরেননি, পরের দিনই মারা যান আব্রাহাম লিঙ্কন। কারণ এই বুথ, জন উইলকস বুথ, তিনি দাস প্রথার সমর্থক ছিলেন। লিঙ্কনকে তিনি হত্যা করে প্রতিশোধ নিতে চাইলেন। ভাবুন, দাস প্রথার সমর্থনেও একজন প্রেসিডেন্টকে হত্যা করা হলো। অবশ্য তাকেও, তার পেছনে কে ছিল, কারা ছিল, সব রহস্য। ওই একই রকমভাবে জন এফ কেনেডির পেছনেও রহস্য। যাই হোক, কিছুদিন তারপর তিনি পালিয়ে গেলেন, ঘোড়ার পিঠে পালিয়ে যান। পরে একটি গ্রামে তিনি আত্মগোপন করে থাকেন, জানাজানি হয়ে যায়। সেখানে তখন তো আব্রাহাম লিঙ্কন মৃত। পুলিশ, সেনাবাহিনী যায়, গিয়ে তাকে হত্যা করে। তার কাছ থেকে কোনো তথ্য বা কোনো খবর কিছুই পাওয়া গেল না। কি, কেন, হঠাৎ করে তিনি একাই এটা করলেন কিনা, বা তাকে কেউ করানো হলো কিনা। আরও কিছু ষড়যন্ত্রকারীকে ধরা হয়েছিল, তাদের কয়েকজনকে ফাঁসি টাসি দেওয়া হয়েছিল, এই পর্যন্তই। কিন্তু বৃহত্তর কোনো শক্তি বা কিছু তাদেরকে, সুতোটা কোথায় সেটা জানা গেল না। খুব ইন্টারেস্টিং। তো যাই হোক, তাহলে আগেও চেষ্টা হয়েছে, পারেনি। তারপরেই কিন্তু 1869 খ্রিস্টাব্দে একটা মামলা হয় যে রাষ্ট্র কেন আলাদা হয়ে যেতে পারবে না, আমরা যদি চাই আমরা কেন পারবো না। তখন সুপ্রিম কোর্ট এই অবজারভেশন রাখে যে হয় বিপ্লব করে বেরোতে হবে, নয় উভয়ের সম্মতি থাকতে হবে। এবার কি সেই বিপ্লবের অপেক্ষায় আমরা করব আমেরিকাতে? ডোনাল্ড ট্রাম্প কি সেই সিভিল ওয়ারের সূত্রপাত করতে চলেছেন? আমি ভাবনা উস্কে দিলাম, কারণ ইট ওয়াজ ওয়েটিং টু হ্যাপেন। ইট ওয়াজ ওয়েটিং টু হ্যাপেন। তাই সব কিছুকে খুব সাদা চোখে না নিয়ে, এটা তো ডিপ্লোম্যাসি না, একটু গভীরে যেতে হয়। আইনগুলো, এতগুলো রাষ্ট্র কেন ওদের আইনসভায় এসব করিয়ে রেখেছে? তারা চাইছে না। সেখানকার আইনজীবী যারা রয়েছেন, লেজিসলেটর রয়েছেন, তারা আমেরিকান সঙ্গে থাকতে চাইছে না, কিন্তু ওই যে বেরোতে পারছে না। কি চাই? রেভলিউশন চাই, কনসেন্ট তো দেবে না। তাহলে এইরকম একটা পরিস্থিতি, এরকম কঠোর আইন করে একদিকে যেমন তিনি রিপাবলিকান ভোট ব্যাংকের ভালোবাসা পাচ্ছেন, ওই যে হু থেকে বেরিয়ে এলেন, এটা অবশ্যই সমর্থনযোগ্য, হু যা করেছে। কিন্তু পাশাপাশি আবার তিনি যখন এই থার্ড জেন্ডারকে গুরুত্ব দিচ্ছেন না, মেল ফিমেল করছেন শুধুমাত্র, এটাও যেমন রিপাবলিকান কনজারভেটিভ ভোটারদেরকে মানুষ খুশি করবে, ঠিক আছে। কিন্তু পাশাপাশি আবার এইরকম একটা অসন্তোষ তৈরি হয়ে যাবে, যেহেতু তিনি কঠোরভাবে যদি এটা তিনি প্রয়োগ করেন, স্বীকৃতিই না দেন, সুযোগ সুবিধে, চাকরি বাকরি সর্বত্র থেকে বঞ্চিত করেন, তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হবে। কারণ এই সংখ্যাটা আমেরিকায় কম নয়। আর ডেমোক্রেটরা কিন্তু 23খানা স্টেটে এখনও ক্ষমতায়। আর আমেরিকা একটা বিশাল বড় দেশ, যেটাকে ভেঙে অনেকগুলো দেশ করা সম্ভব। তাই আগামীতে ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট থাকবে, গোটা পৃথিবীতে একই নিয়ম আইন করতে পারবে, চেষ্টা ওদের। কিন্তু পৃথিবীর সর্বত্র তো কি একইভাবে করা যাবে? যাবে না। কিন্তু যাদেরকে বাগে আনা যাবে, সম্ভব, যাতে করে বাগে আনা যায়, তার চেষ্টা কিন্তু ওরা করবে। তাই এবার ধরুন
ডেমোক্রেটের যে স্টেটগুলো আছে তারা তো হুয়ের পক্ষে, ভ্যাকসিনেরও পক্ষে। জানো তো, ডেমোক্রেট দলের সাপোর্টাররার মধ্যে ভ্যাকসিনেশনের পক্ষে বেশি মানুষ, এবং হুয়ের তারা সমালোচনা করেছেন হু থেকে বেরিয়ে আসার, তাই তো? তাহলে ওই স্টেটগুলোকে যদি বের করে দেওয়া যায় আমেরিকা থেকে, তারা তো হুয়ের সমর্থকই হয়ে যাবে এবং জায়নিস্ট শক্তিরও সমর্থক হয়ে যাবে। তো এইখানে প্রশ্ন জাগছে, আমরা দেখব, আগামীতে নজর রাখব। আমি ভাবনা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম যে আমেরিকায় সিভিল ওয়ারের পরিস্থিতি তৈরি হচ্ছে কি না, কারা প্রমোট করছে, কি হবে আমরা দেখব। এটা কিন্তু আমি বললাম বললি কাল থেকে শুরু হয়ে যায়, নট লাইক দ্যাট। এটা একটা প্রসেস, সম্ভাবনা আছে। আর ভারতের ক্ষেত্রেও ওরা কি ভূমিকা নিতে চলেছে আগামীতে, এটা আমি আজকের লাইভে বলবো না, সময় লাগবে। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন। শুভরাত্রি।